আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা আজকে জয়কলি কর্তৃক আয়োজিত একটি লাইভ ক্লাসে তোমাদেরকে নিয়ে উপস্থিত হতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। তোমরা আজকে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে মেডিকেল, প্রি মেডিকেল অ্যান্ড মেডিকেল সেকেন্ড টাইম স্টুডেন্টদের জন্য আজকের ক্লাসটা সেটা হচ্ছে কি রসায়নের গুণগত রসায়ন এই চ্যাপ্টারের ওপর আজকের একটা লাইভ ম্যারাথন ক্লাস হবে। তোমরা যে যেখান থেকে আসো যুক্ত হয়ে যাও এবং কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ তোমাদের জেলাটার নাম তোমার কমেন্টসে জানায় দাও। আমরা লাইভে তোমাদের কমেন্টসগুলো পড়তে থাকবো এবং তোমাদের যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমাকে করবা, সেই কোশ্চেনগুলো আমি অ্যান্সার দিতে থাকবো। তোমাদের ফ্রেন্ডসদের কাছে এই ক্লাসটা শেয়ার করে দাও, তারাও যাতে ক্লাসটা দেখে অ্যান্ড তাদের কোশ্চেনগুলো আমি শুনলাম, তোমাদের কাছে আমি সেটা অ্যান্সার দিতে পারছি, তোমরা জানতে পারলা। তো সবাই এই ক্লাসটা শেয়ার দাও তোমাদের ফ্রেন্ডসদের কাছে। আমি ক্লাসটা শুরু করব এবং আজকের এই ক্লাসে আমরা অনেকগুলো প্রায় 50টার মতো গুণগত রসায়নের এমসিকিউ সলভ করব। সেই এমসিকিউগুলো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল এর আগে, যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য কিছু এমসিকিউ এখানে রাখা হয়েছে। তাদের এইচএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো রাখা হয়েছে। অ্যান্ড যারা ভার্সিটি এক্সামিনেশন দেবে তাদের অনেক কোশ্চেন কিন্তু আমাদের মেডিকেলের সাথে রিলেট করে, তো তাদের ভার্সিটি কোশ্চেনগুলো এখানে অ্যাকুমুলেট করা হয়েছে। তো তোমরা যারা ভার্সিটি পরীক্ষা দিবা সায়েন্স ইউনিটে, বায়োলজি দেখানোর চিন্তাভাবনা করছো, তারাও ক্লাসটা করো। হ্যাঁ, তোমরা উপকৃত হবা। তো আমরা ক্লাসে চলে যাই প্রথম কোশ্চেন থেকে। হ্যাঁ, তোমরা ক্লাসটা শেয়ার দাও। ফার্স্ট কোশ্চেন দেখো, গুণগত রসায়নের আমরা প্রথম কোশ্চেনে আসি। কি বলছে, নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম? দেখো, একটা পরমাণুর ভেতর, হ্যাঁ পরমাণুর ভেতর কি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে একটা পরমাণু থাকলো তার ভেতর নিউক্লিয়াস থাকলো। হ্যাঁ, তো আমাদের বইয়ে দুই ধরনের ব্যাস দেওয়া আছে, একটা পরমাণুর ব্যাস দেওয়া আছে, একটা নিউক্লিয়াসের ব্যাস দেওয়া আছে। তো আমরা এই দুইটাকে এখন দেখবো যে আসলে কোনটা কীরকম হয়। দেখো দেখো আমরা পরমাণুর ব্যাস, হ্যাঁ একটা পরমাণুর ব্যাস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস, এই দুইটা আলাদা আলাদা। তো পরমাণুর ব্যাস কত হবে, এখানে থেকে আমরা যদি অ্যান্সারটা করি তো ডিরেক্ট এখান থেকে 10⁻⁸ সেন্টিমিটার। হ্যাঁ, 10⁸ সেন্টিমিটার। তোমরা এটা তোমার বইয়ে এটা আরও সুন্দরভাবে পাবা, সেটা হচ্ছে 1 × 10⁻10 সেন্টিমিটারও বলা যায়। হ্যাঁ, এই দুইটাই বলা যায়। যে তোমাদের বইয়ে এখন যেভাবে বলা আছে তোমরা সেভাবে পড়বা আর কি। এটাকে আমরা সেন্টিমিটার না, এখানে হচ্ছে মিটার হবে। ওকে, এটা হচ্ছে মিটার। দেন আমরা যদি বলি নিউক্লিয়াসের ব্যাস, তাহলে কত? নিউক্লিয়াস হচ্ছে 10⁻13 থেকে 10⁻14 আর কি, থেকে 10⁻14 আর কি মিটার। হ্যাঁ, মিটার। আর এটা এভাবে তোমরা বলতে পারো। তো তোমাদের বইয়ে এটা এভাবে বলা আছে, তো সেখান থেকে আমরা এই মেজারমেন্টটা নিতে পারি। তো এখানে দেখো আমাদের বলছে নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম, তাহলে 10⁻1 × 10⁻8 সেন্টিমিটার। ওকে, তো আমরা একটা প্রথম কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলাম। তোমরা যদি আরও অ্যান্সার করতে পারো আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের নামগুলো অ্যানাউন্স করবো। ওকে, নেক্সটে আসি আমরা। দেখো নেক্সটে কি বলছে, অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়? একটা পরমাণুতে অক্সিজেনের কতটি আইসোটোপ আর কি পাওয়া যাবে? একটা মনে করো আইসোটোপ কাকে বলা হয়? আইসোটোপ হচ্ছে একটা পরমাণুর ভেতরে মনে করো কি থাকবে, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন। তাহলে যদি তাদের মধ্যে প্রোটন সংখ্যার, হ্যাঁ যে একটা আইসোটোপে কি প্রোটন সংখ্যা তাদের মধ্যে একই, মানে জিনিসটা কি একই মৌল, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়ে গেছে, এই জিনিসগুলোকে বলা হয় আইসোটোপ। তো আইসোটোপ আমরা যদি বলি, এই আইসোটোপে অক্সিজেনের কয়টা আইসোটোপ থাকবে? মনে রাখবো অক্সিজেনের একটা থাকে 16, অক্সিজেন 17 অ্যান্ড অক্সিজেন 18। এই তিনটা আইসোটোপ আমরা প্রকৃতিতে পাই স্থিত। হ্যাঁ, যে অক্সিজেন আরও আইসোটোপ আছে, কিন্তু এই তিনটা মেইন অক্সিজেন এগুলো হচ্ছে স্থিত। তো আমরা এখানে দেখো কয়টা পাবো, তাহলে অক্সিজেন আইসোটোপ 3টা পাবো। ওকে, আমাদের এটা হচ্ছে MBBS 19-20 সেশনের। ওকে, তো আমরা নেক্সট আরও কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার করতে থাকো, আমি দেখবো তোমাদের অ্যান্সারগুলো। দেখো, নিচের কোন সংমিশ্রণটি স্থায়ী মূল কণিকা? হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে একটা পরমাণুর ভেতর মনে করো যে কি থাকে, একটা ইলেকট্রন থাকবে, হ্যাঁ একটা থাকবে কি নিউট্রন থাকবে, একটা প্রোটন থাকবে নিউক্লিয়াসের ভেতরে। তো এখানে কিন্তু আরও অনেক কণিকা থাকে, মেসন থাকে। তো জিনিসগুলো কি মেসন কি আমাদের স্থিত কণিকা হবে? নো, আমাদের দেখো এখানে কি আছে, প্রোটন নিউট্রন মেসন, তো এটা বাদ, মেসন হলে হবেই না। ইলেকট্রন নিউট্রন ডিউট্রনও হবে না। দেন প্রোটন ইলেকট্রন নিউট্রন, ওকে, তারপর প্রোটন পজিশন নিউট্রন, এগুলো হবে না। দেন তাহলে আমাদের অ্যান্সার কি প্রোটন ইলেকট্রন আর নিউট্রন, এই তিনটা এত সহজে আর কি পরমাণুর থেকে ভেঙে বা আলাদা হয়ে যাবে এমনটা কখনোই হবে না। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সারটা, খুব সহজ ছিল। আমরা নেক্সট কোশ্চেনে আসি। দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটা
তোমাদের কাছে একটা অ্যাডভার্টাইজের টাইপ নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, এখন আমাদের যে লাইব্রেরিগুলোতে বা আশেপাশে যে লাইব্রেরিগুলোতে, সব লাইব্রেরিগুলোতে তোমরা গেলে যে হচ্ছে জয়কলির যে হচ্ছে মেডিকেল সিরিজের বইগুলো, যেটা হচ্ছে মেডি ফিজিক্স, মেডি কেমিস্ট্রি অ্যান্ড মেডি বায়োলজি, এরপরে হচ্ছে মেডি জিকে, মেডি ইংলিশ, তারপর হচ্ছে এফএমসি কিছু কোশ্চেন আছে, অ্যান্ড হচ্ছে মেডি মডেল টেস্ট। এই তোমরা 8টা বই পেয়ে যাচ্ছ একটা প্যাকেজের মধ্যে, পুরো একটা টিউটর টাইপ। তোমরা কি পরীক্ষা দিবা তাও আছে, তোমরা এফএমসি পরীক্ষা দিবা সেটাও আছে, তোমরা হচ্ছে মেডিকেলের কোশ্চেন ব্যাংক চাও সেটাও আছে, অ্যান্ড হচ্ছে তোমরা যদি মনে করো যে আমরা একটা এইচএসসি পরীক্ষার দেবো, সেই এই বইগুলোর ভেতরে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীর যে লিখিত যে হচ্ছে বোর্ড থেকে যেসব রাইটারদের বইগুলো শিক্ষিত, সেই রাইটারগুলো যে এমসিকিউগুলো সেগুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমরা সেগুলোও পড়তে পারতেছো। তাহলে সেখানে এইচএসসি পরীক্ষার্থী যারা মেডিকেল সেকেন্ড টাইমার দিবা, তারপর প্রি মেডিকেল, যেগুলো সবাই এই বইটা পড়তে পারবে। এবং ইভেন হচ্ছে যারা ভার্সিটিতে তোমার সায়েন্স ইউনিটে বায়োলজি দেখানোর চিন্তা ভাবনা করছো, তারাও বইটা পড়তে পারো। ঠিক আছে, তো বইগুলো তোমরা কালেক্ট করে ফেলো, ইতিমধ্যে বাজারে চলে আসছে আর কি। তো দেখো এখন আমরা পড়বো কি নেক্সট 4 নাম্বার কি বলছে, এটা কিন্তু এএফএমসির কোশ্চেন। দেখো খুবই এএফএমসির কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড হয় আর কি। নিউক্লিয়াসের মধ্যে কোনটা থাকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের বলছে। ঠিক আছে, এখন ইলেকট্রন মনে করে যে হচ্ছে পরমাণু মনে করে আন্দাজ দেখাইলে হবে না, তাহলে হচ্ছে কোনটা থাকে নিউক্লিয়াসের ভেতরে, ইলেকট্রন থাকে, ইলেকট্রন তো হচ্ছে তোমার বাইরে থাকবে, তাই না, এটা হবে না। মেসন থাকবে, থাকবে না। মিউটন থাকবে, থাকবে না। তাহলে কি হবে, প্রোটন। এটা খুবই সোজা ছিল, তো হচ্ছে পারার মতো। দেখি তোমাদের কোশ্চেনের অ্যান্সার কেউ দিছো কিনা দেখি। আমাদের লাইভে এখানে যারা উপস্থিত আছো তোমরা হচ্ছে এই লাইভটা শেয়ার করে দাও, যাতে হচ্ছে আমিও বেশি ইন্টারেস্টেড হই। হ্যাঁ, তোমাদের কমেন্টস থেকে, তোমাদের থেকে দেখো কি বলছে। ওকে, তেমন কোনো কমেন্টস পাচ্ছি না। ওকে, আমরা চলে আসি। আচ্ছা আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আসতেছে? সাউন্ড ভালো না? হ্যালো, সাউন্ড ভালো হওয়ার কথা। ওকে, হ্যালো, ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে আসি। কি বলছে, নিচের কোন জোড়া আইসোটোনের উদাহরণ? হ্যাঁ, আইসোটোপ দুটো কিন্তু আলাদা জিনিস। আইসোটোপ কি জিনিস, আইসোটোন কি জিনিস, তোমাদের মনে রাখতে হবে শেষের জিনিসটা দিয়ে, এই দেখে। হ্যাঁ, যে আমরা যখন আইসোটোপ পড়লাম তখন কি বলছিলাম যে প্রোটন সংখ্যা একই, যখন আমরা আইসোটোন পড়বো তখন মনে রাখবো নিউট্রন সংখ্যা একই। হ্যাঁ, নিউট্রন সংখ্যা একই, নিউটন সংখ্যা একই। এখন তাহলে এইখানে আমাদের খুঁজে বের করতে হবে বিয়োগ করে, জাস্ট বিয়োগ করে করে দেখবো নিউটন সংখ্যা। কেন বিয়োগ করতে, কারণ এটা তো ভর সংখ্যা, এটা তো তোমার হচ্ছে প্রোটন সংখ্যা, দুটো বিয়োগ করলে নিউটন সংখ্যা হবে। ঠিক আছে, বিয়োগ করি। প্রথম আমি দেখি, আমি কয়েকটা করতেছি, দেখি বিয়োগ করলে কত হচ্ছে। এখানে 6 হচ্ছে, এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 6 12 7 হচ্ছে, তাই না, একটা 6 7। তারপর হচ্ছে এখানে বাদ দিলাম, আমরা এইটাতে আসি। এটাতে কত হচ্ছে দেখো, 15 30 আর 1, তার মানে হচ্ছে 16। তারপরে এখানে কি 16 32 মানে 16। দেখো এদের কিন্তু নিউটন সংখ্যা সেম, তার মানে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে গেছো। মেডিকেল পরীক্ষায় এরকম কিছু কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার তুমি চোখের দেখায় পারবা। দেখো এখানে কিন্তু আর কোনো কন্ট্রাডিক্টরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন যদি তুমি চিন্তা করো, হ্যাঁ আমার মনে হচ্ছে আরেকটা দেখি তো ট্রাই করে, যে এটাও বিয়োগ করে দেখি, এটাও বিয়োগ করে দেখি, অত কিছু করার দরকার নেই, মাথা নষ্ট করার দরকার নেই। তুমি অ্যান্সার কিন্তু পেয়ে গেছো, ক্লিয়ার কাট। তো এখানে তুমি ডিরেক্ট অ্যান্সার করে দেবা যে হচ্ছে ফসফরাসে এটা 16, এটা হচ্ছে 16। ঠিক আছে, এটা অ্যান্সার। ওকে, নিউটন সংখ্যা আমাদের সেম পেয়ে গেছি। নেক্সটে আসি, কোন কণিকার স্থায়িত্ব সব থেকে কম? এটা আমি মনে রাখতাম কি ফুটবল খেলা দিয়ে। ফুটবল খেলার কি মেসি হচ্ছে অনেক একটা সফল খেলোয়াড় এখনকার যুগে, তো হচ্ছে উনি কোনো জায়গায় স্থির থাকে না, উনি ডিফেন্সেও খেলে, মাঝে মাঝে মিডফিল্ডেও খেলে, অ্যাটাকেও খেলে, তো হচ্ছে উনি কোনো স্থায়ী থাকে না। আমি সেই মেসি দিয়ে মেসন মনে রাখছিলাম। ঠিক আছে, তো মনে রাখবা কার স্থায়িত্ব সব থেকে কম, মেসনের স্থায়িত্ব সব থেকে কম। ওকে, আমি এভাবে মনে রাখতাম আর কি, তোমরা তোমাদের মতো করে মনে রাখবা। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। দেখো কি বলছে 7 নম্বরে, কোনটি আইসোটোনের উদাহরণ? হ্যাঁ, একটু আগে কিন্তু আমি একটা আইসোটোন দেখাইছি, আমি আর এটা ব্যাখ্যা করবো না। আইসোটোপ কী জিনিস, আইসোটোন কী জিনিস তোমরা সেটা জানো। হ্যাঁ, এখন আমি শুধু তোমাদের এগুলো দেখাবো যে হচ্ছে দেখো তো এই জিনিসটা দেখো তো, এখানে কত হয়, 40 18 কত হয় 2, এখানে হচ্ছে তোমার 2 আর হচ্ছে 22, তারপর হচ্ছে 40 19 দুগুণে তোমার হচ্ছে 20 দুগুণে 40 হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে কত 21, এটা ডিফারেন্স হচ্ছে কত 21, দেন হচ্ছে এটা কত 20, তাহলে এটা জীবনও হচ্ছেই না, এটা বাদ। তারপরে আমরা কোনটাতে আসি, আমরা এটাতে আসি। হ্যাঁ, এটাতে আসি। দেখো তো এখানে কত হয়, 16 দুগুণে 32 33 34 35 36, তার মানে 12 13 14 15 16। হ্যাঁ, এখানে হচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা ভালো মতো করি। হ্যাঁ, আমরা 36 16, তাহলে কত হচ্ছে 0, এখানে হচ্ছে 20, দেন হচ্ছে 37 17 20, দেন হচ্ছে 39 19 20। ওকে,
তো হচ্ছে আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের আর এগুলাতে দেখার কোনো দরকারই নেই, ঠিক আছে, মাথা নষ্ট করার কোনো দরকার নেই, আমরা বি নাম্বার অ্যান্সার পেয়ে গেছি। তোমরা যারা এই ছোটো ছোটো অ্যান্সারগুলো এগুলা খুবই সোজা জিনিস যেগুলো পারতেছো তার তোমরা বলো, আমি তোমাদের নামটা অ্যানাউন্স করবো। ওকে, তোমাদের আমাকে ইন্সপায়ার করবো যে ক্লাসটা নিতে যাতে আমি আগ্রহী হই। ওকে, নেক্সটে আসি, নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে, নিচের কোন পরমাণুর ডি অরবিটালে ইলেকট্রন আছে। হ্যাঁ, এখন ডি অরবিটালে ইলেকট্রন আছে কিনা এর জন্য আবার আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো ইলেকট্রন বিন্যাস আমরা এত কিছু না করে সহজে করব। দেখো সহজ একটা ট্রিক্স তোমায় শিখাই দিই। তার আগে এগুলা কোন কোন নাম্বারে কে কে আছে আমরা হাতে গুনে শুরু করব। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। হ্যাঁ, তার মানে কি 18তে আর্গন চলে আসছে। আমরা জানি অবশ্য, যারা জানো আর যারা জানো না যে এগুলো মনে রাখতে পারে তারা হাতে হিসাব করবা। তাহলে করি না, এখন পটাশিয়াম থাকলো এখানে, তাহলে হচ্ছে পটাশিয়াম 19, ক্যালসিয়াম থাকলো 20, ঠিক আছে, দেন হচ্ছে স্ক্যান্ডিয়াম থাকলো 21। তো আমরা দেখো আর্গনে আমরা কি জানি, আর্গনের লাস্টে আমরা কি জানি 18, তো 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে হচ্ছে 3p6। দেখো তো কত হলো, দেখো 6, 4 এখানে 10 হয়ে গেছে, এখানে হচ্ছে 18 হয়ে গেছে। আর্গন গেল। আমরা জানি কি পটাশিয়াম কীভাবে করি, আমরা আর্গনকে এখানে রেখে দেই, দেন হচ্ছে কি করি, আর্গনের পরে হচ্ছে আমরা 4 চলে যাই। হ্যাঁ, 4s চলে যাই, যে এখানে দেখো এরপরে পি এর পরে তো এখন 4s চলে যাবে, 4s এর পরে 4s কী হবে 1 হবে। ক্যালসিয়ামে কী হবে, সেম আর্গন রেখে দেই, দেন হচ্ছে 4s কী করবো 4s2 করে দেবো, দেন হচ্ছে স্ক্যান্ডিয়ামে কী করবো আর্গন রেখে দেবো, দেন হচ্ছে 4 এখানে হচ্ছে আমি ইয়া করি, কারণ এখানে 4s দেওয়ার পরে এরপরে কোথায় আসবে 3d আসবে, 3d কোথায় 1 হবে, ঠিক আছে। একটা জিনিস তো এখানে আর তো ওইদিকে যাওয়ার ইয়া নাই, আমরা জানি সক্রিয়তা ধারাক্রমে যখন আসবে 4s এর পরে 3d আসে। তো হচ্ছে এখানে দেখো ডিতে কিন্তু ইলেকট্রন ঢুকছে কোথায়, স্ক্যান্ডিয়ামে ঢুকছে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, এটা আর্গন না, এটা হচ্ছে আমাদের কোনটা, নিচে কোন পরমাণু ডি অরবিটাল ইলেকট্রন আছে, আমাদের হচ্ছে স্ক্যান্ডিয়াম, SC। হ্যাঁ, স্ক্যান্ডিয়ামে হচ্ছে আমাদের অ্যান্সার এখানকার, ঠিক আছে। তোমাদের এই জিনিসগুলো খুব সোজা, তোমরা হচ্ছে অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, আমি নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট দেখো কি বলছে, সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে। সোডিয়াম আয়ন যেটা দেখো, এটা কিন্তু MBBS 19-20 পরীক্ষার, এটা দেখছো এর খুবই স্ট্যান্ডার্ড জিনিস। অনেকে মনে করবে কি যে সোডিয়াম পরমাণুতে কত ইলেকট্রন, আরে ভাই আগে তুই দেখ কোশ্চেনটা, তুই ভালো মতো পড়ে দেখ যে কি বলছে, দেন অ্যান্সার কর। এই ছোটো ছোটো জিনিসগুলো ভুল করার জন্য পরে মাথা চাপড়াইতে হয়, ঠিক আছে। তো আমরা সোডিয়াম নর্মালি সোডিয়াম কত জানি, সোডিয়াম 11 জানি, তাই না। সোডিয়াম 11 হলে কি প্রোটন আর নিউট্রন সেম, তো আমরা ইলেকট্রন হচ্ছে তোমার 11টাই হবে। কিন্তু আয়ন যখন হয়, সোডিয়ামের আয়ন কি সোডিয়াম প্লাস, তার মানে কি শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে ওর ইলেকট্রন সংখ্যা কয়টা হবে, এই যে আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে, এই 11 - 1 মানে 10টা ইলেকট্রন হবে। এই দেখো, ঠিক আছে। অনেকে এখানে 11 অ্যান্সার করে বসে থাকবে, এটা একটু চিন্তা ভাবনা করে ঠিক ঠান্ডা মাথায় পড়বা। আমি তোমাদের যখন শেষের দিকে লেকচারগুলো নিব তখন আমি তোমাকে বলে দেবো যে কীভাবে তোমার পরীক্ষার যে 1-2 ঘন্টা ইউটিলাইজ করবা কীভাবে। মনে করো তুমি এই যে যারা সেকেন্ড টাইম আসো, একটা বছর পুরো কষ্ট করতেছো, আরও 3 মাস কষ্ট করতেছো, 1 বছর 3 মাস, যারা হচ্ছে ফার্স্ট টাইমার, জীবনের প্রথম একটা চান্স তোমরা এই যে পরীক্ষা দিচ্ছ, এখানে তোমার প্রি মেডিকেল তোমরা করতেছো, আবার মেডিকেল 3 মাস করতেছো, কোনো লাভ নাই যদি না তুমি পরীক্ষার ওই 1 ঘন্টা ঠিক মতো ইউটিলাইজ না করো, ঠিক আছে। পরীক্ষার 1 ঘন্টা কীভাবে ইউটিলাইজ করা লাগে সেটা আমি তোমাদের বলে দেবো আস্তে আস্তে। হ্যাঁ, কারণ আমি নিজেও সেকেন্ড টাইমে তো 2বার এটা উপলব্ধি করার পরে আমি বুঝতে পারছি, আমরা সব স্টুডেন্ট আমি যখন পড়াই আমাদের বলে দিই। ওকে, আমরা এখন আপাতত নেক্সট কোশ্চেনে আসি। দেখো কী বলছে দেখো, যে কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, ঠিক আছে। এখন একই সংখ্যক ইলেকট্রন কাদের থাকে, মনে করো একটা পর্যায় সারণী কি থাকে, কিছু শ্রেণী থাকবে, কিছু থাকবে কি গ্রুপ থাকবে, তাই না। এখন কাদের বলো তো, কাদের প্রোটন সংখ্যা সেম থাকে, কারণ প্রোটন সংখ্যা সেম হলে তো ইলেকট্রন সংখ্যা সেম হবে। প্রোটন সংখ্যা সেম থাকে যারা একই গ্রুপে অবস্থান করে, তাদের হচ্ছে প্রোটন সংখ্যা সেম থাকে। তো দেখো এখানে দেখো তো একই গ্রুপে কারা, হিলিয়াম আর কার্বন তো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাকে দেখো তো, আমরা একটা জিনিস শিখলাম যে হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, কে রুবি সাজাবে, বাস এখান পর্যন্তই আর লাগবে না, আমাদের সাজাবে ফ্রান্সে একটা ইয়ে আছে। তা হাইড্রোজেন কে রুবিডিয়াম সাজাবে, এখানে আর আমরা যাচ্ছি না। তো দেখো তো এখানে পটাশিয়াম আর সোডিয়াম একই গ্রুপে কিনা, এটা 1 নম্বর গ্রুপের, ঠিক আছে। তাহলে এদের যদি 1 নম্বর গ্রুপে, এদের প্রোটন সংখ্যাও সেম, এদের ইলেকট্রন সংখ্যাও সেম। তো এটাই বলছে যে এদের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, এই যে একই গ্রুপে এদের আবার সর্বোচ্চ শক্তি স্তর যেহেতু একই ইলেকট্রন, তাহলে সর্বোচ্চ শক্তি স্তরে এরা একই ইলেকট্রন সংখ্যাও সেম হবে, ঠিক আছে। তোমরা এটা পজিশনে আমরা 3য় অধ্যায়ে যে গুণগত রসায়ন এটা কিন্তু ভালো মতো বলা হয়। তাহলে হচ্ছে এটা পটাশিয়াম আর সোডিয়াম, আর এগুলো কিন্তু আসলেই হয় না, দেখো তোমরা চিন্তা করে দেখো এগুলো হবে না। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। নেক্সট কোশ্চেনে আসি আমরা।
কি বলছে কোন ডি অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত। এখন ডি অরবিটাল আর হচ্ছে তোমার পি অরবিটাল এদের অক্ষ বরাবর কোনগুলো এবং হচ্ছে তোমার অক্ষের মাঝখানে কোনগুলো, এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স থাকে। তোমরা এখানে দেখো ডি অরবিটালের ক্ষেত্রে ডি অরবিটালের অক্ষের যদি বলি যে অক্ষ বরাবর কোনগুলো অবস্থিত, সেগুলো হচ্ছে তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে তোমার ডি জেড স্কোয়ার। হ্যাঁ, এখন যদি বলি যে অক্ষের মাঝখানে কোনগুলো অবস্থিত, হ্যাঁ অক্ষের মাঝখানে ডি এর ক্ষেত্রে অক্ষের মাঝামাঝি কোনগুলো থাকে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এগুলো হচ্ছে অক্ষের মাঝখানে থাকবে। এগুলো আবার এগুলো দাগাই দিও না, ঠিক আছে। আমরা একটা কিন্তু আসছি, আমরা যেহেতু অ্যান্সার পেয়ে গেছি, আমরা এটাই অ্যান্সার হবে, কিন্তু আমরা আরও কিছু দেখি। এখন যদি বলি যে পি এর ক্ষেত্রে অক্ষের বরাবর কোনগুলো ইলেকট্রন আসবে, পি এর ক্ষেত্রে তোমরা কি এটা জানো পি এর ক্ষেত্রে কোনগুলো আসবে এখানে? হ্যাঁ, এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড, ইজি, ঠিক আছে। তো আমরা এগুলো এইভাবে মনে রাখবো। দেন হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো বারবার আসে, তো এটা হচ্ছে ডিউর এ ইউনিটে তোমার বালিতে আসছিল, তো এটা এই জন্য হচ্ছে এটা মেডিকেলও আসতে পারে তোমাদের, পাশাপাশি এইচএসসিতে যারা পরীক্ষা দিচ্ছ, সামনে পরীক্ষার্থী, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আমরা নেক্সটে আসি। দেখো কি বলছে নেক্সট কোশ্চেন, কোন বিজ্ঞানী চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ধারণা দেন? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা কিন্তু আমাদের বইয়ে কিছু বিজ্ঞানীর নাম আছে যেগুলো আমরা মনে করি যে এই বিজ্ঞানীর নামগুলো কি আসলেই লাগবে, আসলে ওগুলো লাগে। কিছু বিজ্ঞানী, মনে করো আমার স্টুডেন্ট মাঝে আমাদের জিজ্ঞেস করে, ভাই এত সংখ্যা, এত বিজ্ঞানীর নাম সব কি লাগবে? না, সব লাগবে না। আমরা যখন বই দাগাই দিই বা হচ্ছে কোনো একটা ইনফরমেশন বলি যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, তুমি এটা পড়ে রাখো, হ্যাঁ, যে রবার্ট কচ কী করছে, তারপরে হচ্ছে অন্যান্য যে বিখ্যাত বিজ্ঞানীরা হচ্ছে লুই পাস্তুর কী করছে, এনাদেরটা জানা লাগবেই। কিন্তু কিছু বিজ্ঞানীটা এটা জানা লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা টিচার্সের মাইন্ডের উপর নির্ভর করবে, ওনারা কোশ্চেন দিবে কিনা। হ্যাঁ, এখন তাহলে তুমি কি করবা, তুমি যখন বইটা পড়বা ফার্স্ট অফ অল বইটা একবার পুরোটাই রিডিং দেবা, চ্যাপ্টারটা পুরোটাই 2বার রিডিং দেবা। যখন রিডিং দিলা, পুরোটাই বলতে কি ইম্পর্টেন্ট আর একটু কম ইম্পর্টেন্ট যে লাইনগুলো থাকে সবই রিডিং দিতে হবে। রিডিং দিলে তারপরে যখন তুমি তৃতীয়বার রিভিশন দিবা, শুধু ইম্পর্টেন্টগুলো পড়ে যাবা। দেখো তোমার কি হলো, তোমার যেগুলো কম ইম্পর্টেন্ট, যে বিজ্ঞানীর নামগুলো যেগুলো কম ইম্পর্টেন্ট, তুমি অন্তত রিডিং পড়ে গেছো, তাও তোমার জানা থাকবে, ঠিক আছে। জিম্যান ইনি করছিলেন কি, ইনি হচ্ছেন একটা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছিলেন। সেখানে আলোর বর্ণালীগুলো যখন নিয়ে গেলেন, দেখলো আলোর বর্ণালীগুলো আলাদা বিচ্ছুরিত হয়ে গেল, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রে নিয়ে যাওয়ার সাথে সাথে আলোর বর্ণালীগুলো বিচ্ছুরিত হয়ে একটা লাইন শেপ তৈরি করলো আর কি। তো এই বিজ্ঞানী জিম্যান হচ্ছে এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা দিয়েছিল এখান থেকে, ঠিক আছে। তো আমরা এটা মনে রাখবো, এই জিনিসটা। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে। ওকে, নেক্সটে আসি। কি বলছে, ক্যালসিয়ামের সর্বস্তর স্তরে ইলেকট্রন, তাহলে ক্যালসিয়াম, হ্যাঁ আমরা এখানে ক্যালসিয়াম লিখে রাখলাম। ক্যালসিয়াম সর্বস্তর স্তরে ইলেকট্রন দ্বয়ের কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার এই জিনিসগুলো আমরা কিন্তু এইচএসসিতে অনেক পড়ছি। হ্যাঁ, এই জিনিসগুলো এইচএসসিতে পড়ছি, এগুলো ভুল করা যাবে না। কিছু সহজ জিনিস, এগুলো ভুল করা যাবে না। তুমি দেখো এখানে আমরা একটু আগে ক্যালসিয়ামে পড়ছি, লাস্টে কত ছিল ক্যালসিয়ামের লাস্টে কত ছিল, দেখো আমি তোমাদের বলি, ক্যালসিয়ামের লাস্টে ছিল তোমাদের আর্গন ছিল, দেন 4s2 ছিল, ঠিক আছে। তো এখানে দেখো তো এই যে 4, তো 4 আমাদের এন এর মান তো 4 হবেই, তাই না? তাহলে এটা থাকলো, এটা তো জীবনও হবে না। তো এই তিনটার মধ্যে আমাদের অ্যান্সার করা লাগবে, ঠিক আছে, এন এর মান। এখন দেখো তো এটা এস না, এস এর জন্য এল এর মান কত হয়? এল এর মান 0 না? দেখো তো এল এর মান 1 বসে রাখছে, 2 বসে রাখছে, এগুলো তো একটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমরা 1। এই বাকিগুলো দেখার দরকারই নেই, ঠিক আছে, আমাদের পেয়ে গেছি। তো এইভাবে তোমাদের মেডিকেলের কিছু জিনিস খুব দ্রুত অ্যান্সার করা লাগবে। নেক্সটে আসি আমরা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দেখো ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ট্রিকি কোশ্চেন, তোমার কীভাবে আসছে ক্রোমিয়াম। হ্যাঁ, ক্রোমিয়াম কত, আমরা এখান থেকে পর্যন্ত আমরা হিসাব করবো হাতে। হ্যাঁ, মাঝে আমরা ভুলে যাই। ক্যালসিয়াম আমরা 20 নম্বর হাতে গুনবো না, গুনে লাস্টে আছে 20 নম্বর। হ্যাঁ, তারপরে ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। হ্যাঁ, ক্রোমিয়াম হচ্ছে আমাদের এখানে, তাহলে ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম 24, ঠিক আছে, 24। আচ্ছা, এখন এই যে 24, তাহলে আমরা তো জানি আর্গনে 18, আমরা লিখে দিলাম। দেন কয়টা থাকলো? 18 থেকে মানে গেলে 6টা থাকে। 6টা থাকলে কি হবে? আমাদের 4s যাবে আর 3d যাবে। কত যাওয়ার কথা? এখানে 2 যাওয়ার কথা, আর এখানে তোমার তাহলে 6 এখানে 2, এখানে 4 হওয়ার কথা না? এটা হওয়ার কথা, কিন্তু আমরা কি জানি ক্রোমিয়াম একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেয়। তো সেটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। সেটা কত অ্যাপ্লাই করব? দেখো এই যে এখানে তোমার এখানে হাফ হয়ে যাবে, সেই হাফটা কত? এখানে 1 হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে। দেখো এও তোমার অর্ধ পূর্ণ করলো, এও অর্ধ পূর্ণ করলো, দুইজনে স্টেবল, ঠিক আছে। এটা ক্রোমিয়ামের এই জায়গাটা ভ্যালুটা করে, ঠিক আছে। যদি এখন দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই,
3Dতে আমরা জানি কয়টা ঘর থাকে, 5টা ঘর থাকে, 5টা ঘর, 1 2 1 2 3 4 1 2 3 4 5। এসে কয়টা ঘর থাকে, একটা ঘর থাকে, ঠিক আছে, 4s। তো দেখো 5টা ইলেকট্রন, 5টার মধ্যে 1 2 3 4 5, এসের একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এজন্য আমরা কিন্তু হিসাব করে ফেললাম যে 1 2 3 4 5 6টা বেজোড় ইলেকট্রন, ঠিক আছে। যে শেষ কক্ষপথে এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা, এই পরমাণুতে 6টা। এখন যদি তুমি আগের মতে করতা এখানে 4টা, এখানে তোমার 2টা, তাহলে কি হইতো অবস্থা দেখো তো। এখানে তোমার 2টা দিয়ে দিতা, এখানে তোমার একটা ফাঁকা থাকতো, এই একটা ঘর ফাঁকা থাকতো, তাহলে হয়ে যেত কি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে যেত 4টা। অ্যান্সার করতে তুমি অ্যান্সার অবশ্যই এখানে নাই, 4টা নাই, তো হচ্ছে কনফিউজ হয়ে যাইতা। তো দেখো এই জন্য আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী আর কি ইলেকট্রন বিন্যাস। ওকে, দেন আমরা তাহলে অ্যান্সার করতে পারবো 6টা। ওকে, নেক্সটে আসি আমরা। দেখো কি বলছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটিতে সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ আছে, হ্যাঁ, যে হচ্ছে উপর থেকে নিচের দিকে মনে রাখতে পারো, নিচ থেকে উপরের দিকেও মনে রাখতে পারো। তো তোমরা যেভাবে পারো খুশি মনে রাখো, কিন্তু এটা ইম্পর্টেন্ট। দেখো কিভাবে, সব থেকে বেশি যদি বলি যে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটি সব থেকে বেশি বলছে, হ্যাঁ, যদি বলি সব থেকে বেশি, সেটা হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে, রেডিও ওয়েভের পর কি হবে, মাইক্রোওয়েভ, হ্যাঁ, মাইক্রোওয়েভ। দেন হচ্ছে মাইক্রোওয়েভের পর কি হবে, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, হ্যাঁ, ইনফ্রারেড। দেন হচ্ছে কি হবে, ইনফ্রারেডের পর দৃশ্যমান, যেটা দৃশ্যমানের পর কি হবে, দৃশ্যমানের পর অবলোহিত, ইনফ্রারেড, দৃশ্যমান, অবলোহিত। আচ্ছা সরি, এটা তো অবলোহিত হইলো, ইনফ্রারেড, দৃশ্যমান, এন হচ্ছে আর লাগবে না আমাদের, এতটুকু হয়ে যাবে। দেখো এখানে বলছে সবচেয়ে বেশি কার, দেখো তো এগুলোর মধ্যে রেডিওটা সব থেকে বেশি না, তাহলে হচ্ছে রেডিও ওয়েভ অঞ্চল আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে সব থেকে বেশি আর কি তরঙ্গ দৈর্ঘ্য। তো বাকিগুলো আমাদের লাগবে না, এটা তোমরা একটু পরে আরও একটা কোশ্চেন আসবে, সেখানে আমি ডিটেলসে বলে দেবো। ওকে, আমরা এখন তোমরা কি অ্যান্সার করতে পারতেছো? এই জিনিসগুলো কি তোমাদের জানা নাই? জানা থাকলে আমাকে অ্যান্সার করো, আমি তোমাদের অ্যান্সারগুলো দেখবো, ঠিক আছে। তো রেডিও ওয়েভ অ্যান্সার গেল, এখন নেক্সটে আসি আমরা। দেখো নেক্সট কোশ্চেনটা কি, কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? আচ্ছা, একটা খেয়াল করছো কি, যে হচ্ছে ট্রেনের লাইটটা, হ্যাঁ, লাল দেওয়া থাকে, কিন্তু অনেক দূর থেকে বোঝা যায় যে ট্রেন আসতেছে, তার মানে কি লালের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। আর এখন আমরা জানি বেনিয়া সহ কলা, তো লাল যদি সব থেকে বেশি হয় তাহলে বেটা হচ্ছে সব থেকে কম, ঠিক আছে না, বেনিয়া সহ কলা, বে নি আ স হ ক লা, ঠিক আছে। তার মানে লালের সব থেকে বেশি, চলছে, বেগুনির সব থেকে কম, তাহলে আমাদের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম কি, বেগুনির, ঠিক আছে। এটা মনে রাখবে, কিন্তু অনেকে আবার উল্টায় দেয়, হ্যাঁ, ওটার সাথে এটা মিলাই ফেলে, এটা মিলাই ফেলবে না। ওকে, তো আমরা 16 নম্বর করলাম, 16 নম্বর অ্যান্সার কেউ কি দিতে পারছো কিনা দেখি, না তেমন রেসপন্স পাচ্ছি না। ওকে, আমরা আগায় যাই। ওকে, ঠিক আছে, নেক্সটে আসে আমরা। দেখো নিচের কোন আলোকিত তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, আমি তখন এটা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি আমি বলছিলাম প্রথমে হচ্ছে রেডিও। আমি আরেকবার লিখি কেন, কারণ এখানে আমি ফুলফিল করি নাই আর কি, এর জন্য আরেকবার লিখতেছি। রেডিও, দেন হচ্ছে মাইক্রো, দেন হচ্ছে মাইক্রোর পর হচ্ছে ইনফ্রারেড, দেন হচ্ছে দৃশ্যমান। আচ্ছা দেখি তো তোমাদের কেউ দিচ্ছে পারছো কিনা, দৃশ্যমান, তারপর হচ্ছে অতিবেগুনি, এক্স রে, দেন হচ্ছে গামা, ঠিক আছে, গামা। তো দেখো সব থেকে বেশি হওয়ার কথা ছিল রেডিও, এখন তো এখানে রেডিওই নাই, তা আমি কি দেবো, আমি মাইক্রো দেবো, মাইক্রোওয়েভ, ঠিক আছে। তো আমাদের এটা অ্যান্সার হয়ে গেছে, আমরা নেক্সটে যাই। দেখো কি বলছে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কোন ক্রমধারাটি সঠিক? এটা দেখি তো, এটা কেউ অ্যান্সার দিতে পারো কিনা, এতক্ষণ ধরে ক্লাস তো দেখতেছো, তোমাদের ফিডব্যাক কি আমি দেখবো এখন, যে এটা পারার কথা, ঠিক আছে। ওকে, একজন জিজ্ঞেস করছে কেমন আছেন স্যার, আমি খুব ভালো আছি, তোমরা কোশ্চেন অ্যান্সার করো, ঠিক আছে, আমার ভালো থাকার সাথে করবে। ওকে, ঠিক আছে, দেখি এত আমি দেরি না করি আর। তো কোন ক্রমধারাটি সঠিক, হ্যাঁ, কোন ক্রমধারা সঠিক? প্রথমে আমরা দেখব এই যে এটা গেটার দেন দেওয়া আছে, তার মানে এই পাশে বেশিগুলো হওয়ার কথা, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা দেখব যে রেডিও আর মাইক্রো এটা আছে কিনা। দেখো এখানে কিন্তু রেডিও কোথাও নাই, রেডিও যদি কোথাও না থাকে তাহলে মাইক্রো হচ্ছে বস, তাহলে মাইক্রো বস, তাহলে এই দুটা বাদ, এখানে তো প্রথমেই বাদ, হয় এটা হবে না হয় এটা হবে, ঠিক আছে। মাইক্রোর পরে কি দেখো, আমি এটা এইদিকে কি পড়ছিলাম, দেখো মাইক্রোর পরে ইনফ্রারেড দেন দৃশ্যমান, দেখো মাইক্রোর পরে ইনফ্রারেড দেন হচ্ছে দৃশ্যমানের পরে পরবর্তীতে ছিল তোমার অতিবেগুনি। তাহলে দেখো
এখানে কি করছে, এখানে কিন্তু অতি বেগুনি আগে দিছে, ইনফ্রারেড পরে দিছে, কিন্তু এখানে কিন্তু ওটা ওভাবে হবে না, ইনফ্রারেডটা আগে হবে, দেন হচ্ছে ওটা হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কি এখানে ডি, অ্যান্সার আমাদের ডি। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এটা 3বার আমরা এই কোশ্চেনটা করলাম, এটা জীবনও ভুল হওয়ার কথা না যারা ক্লাস করতেছো। এই জন্য আমি বলি একটা ক্লাস তোমার ভালো মতো করো, দেখবা অনেক কিছু শিখবা। ঠিক আছে, কিছু না কিছু হলেও এই যে জিনিসগুলো তোমাদের মনে করো যে স্টুডেন্টগুলো ক্লাস করতেছে না তাদের থেকে একটু হলেও তুমি এক পা হলে আগায় থাকবা। ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো, দেখবা যে একটা কোশ্চেনের সাথে অনেক কিছু ইনক্লুডেড হচ্ছে, সেগুলো তোমরা জানতে পারতেছো। ওকে, সবাই ক্লাসটা কন্টিনিউ করো আর আমাকে কোশ্চেন করো। দেখো, প্রতি সেকেন্ডের মধ্যে তড়িৎচুম্বকীয় চলমান কোনো বিন্দুর মোট শীর্ষ সংখ্যাকে কি বলে? এই শীর্ষ সংখ্যা নিয়ে তোমাদের আবার কনফিউজ হওয়া যাবে না। ঠিক আছে, এখানে তোমাদের কনফিউজ হওয়া যাবে না, কি তোমাদের একটু চালাক হইতে হবে। কিছু কিছু মেডিকেল কোশ্চেনে কি ওয়ার্ড মনে রাখতে হয়। ঠিক আছে, তোমার মনে রাখতে ফিজিক্সে ম্যাথ মুখস্থ করা লাগে, হায় রে হায় ম্যাথ কীভাবে মুখস্থ রাখবে? আসলে ম্যাথ মুখস্থ করা লাগে না, তোমরা শুধু কিছু কিছু কিওয়ার্ড মনে রাখবে। একটা পুরো ম্যাথের মধ্যে জাস্ট একটা সংখ্যার জিনিস মনে রাখবা, একটা কম্বিনেশন মনে রাখবা, হ্যাঁ এরকম থাকলে অ্যান্সার এটা হবে, এরকম হলে অ্যান্সার এটা হবে। ঠিক আছে, এরকম, এটা কোনো কঠিন কাজ না। ঠিক আছে, ঠিক সেম এখানে তোমরা এত কিছু পড়তে যা মাথা নষ্ট করার দরকার নেই। প্রতি সেকেন্ডে তড়িৎচুম্বকীয় রশ্মির কোনো একটা জিনিস বলছে, তো প্রতি সেকেন্ডে যখন কোনো একটা চাওয়া হয়, এটা অবশ্যই একটা কি কম্পাঙ্ক টাইপ কিছু হয়। ঠিক আছে, তো আমাদের সংজ্ঞাটা কীরকম হয়? সংজ্ঞাটা হচ্ছে প্রতি সেকেন্ডে একটা তরঙ্গের জয়টা কম্পন সম্পন্ন হয়। ঠিক আছে, বা প্রতি সেকেন্ডে একটা তরঙ্গ যতবার ওটা একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে একটা তরঙ্গ, সেটাই তার কি, সেটাই তার হচ্ছে প্রতি সেকেন্ড যখন হবে একটা কম্পাঙ্ক। ওকে, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। এটা একক কি? এটা একক হচ্ছে হার্স। ওকে, তো আমাদের হয়ে গেল 19 নম্বর। নেক্সট কোশ্চেনে আসি, রিডবার্গ ধ্রুবক হচ্ছে একটা মুখস্থ জিনিস। এটাই অ্যান্সার তো অনেক ইজি হওয়ার কথা, তোমাদের দেখি কেউ পারছো কিনা। এখন এটা কিভাবে মনে রাখতে হবে? আসলে আমি মনে রাখছিলাম কি যে রিডবার্গ ধ্রুবক এনে হচ্ছে লাকি মানুষ ও লাকি 7 এখানে থাকবে, এজন্য হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এগুলো হ্যান এগুলো তো সব সেম, তাহলে ডিফারেন্স শুধু এখানে করে রাখছে, তো লাকি 7 দিয়ে মনে রাখি। নেক্সট আসি আমরা, দেখো কি বলছে। তো এই নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেটা দেখো কি তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, একটা জিনিস যে একটা ওয়েবসাইটের পেজ টাইপ, যে এই ওয়েবসাইটে আসলে আমরা কেন দেখাইলাম এটা হচ্ছে দেখো জয়কলি একাডেমি একটা পেজ আছে। তোমাদের জয়কলি ওয়েবসাইটে jয়কলি.academy.com সার্চ দাও, তাহলে তোমরা একটা এরকম ওয়েব পেজ পাবা। সেই ওয়েব পেজে প্রথমেই দেখো কি বলছে, অ্যাডভান্স অ্যাডমিশন প্রিপারেশন মেডিকেল সেকেন্ড টাইম অ্যান্ড এসএসসি 26-27 জন্য। সেটা হচ্ছে মেডিকেল প্রি মেডিকেল যারা আছে বা হচ্ছে মেডিকেল যারা হচ্ছে সেকেন্ড টাইম দেবে তাদের জন্য। এখানে যদি এই পেজটাতে তোমরা এখানে ক্লিক করো তাহলে কি হবে, এটা কিন্তু এনরোল ফ্রি, কোনো টাকা নাই, কোনো কস্ট নাই। তাহলে কি হবে, আমরা এতদিন থেকে যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে তোমার প্রি মেডিকেল যে হচ্ছে মেডিকেল সেকেন্ড টাইমে যে একটা পুরো কোর্স ফ্রি দিচ্ছি, এতদিন থেকে অনেক ভাই অনেক ক্লাস নিচ্ছে, আপু অনেক ক্লাস নিচ্ছে, সেই ক্লাসগুলো একসাথে তোমরা এখানে পাবা, এক ক্লিকেই পাওয়া যাবে। এখন বলো যে ভাই ক্লাস করে কী হবে, তাহলে তোমরা যোগ করো, পরীক্ষা দাও, এখানে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে। তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাস করবা, সেই ক্লাস শেষ করার পর বই পড়বা, বই পড়ার পরে এখানে কিছু কোশ্চেনের মানে তোমার প্রিপারেশনটা কীরকম যাচাই করার জন্য কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তো এখানে এই জিনিসগুলো তোমরা আছে, এখানে তুমি সার্চ দিলে তোমরা এটা পেয়ে যাবে। প্রি মেডিকেলের এগুলো এখন টার্গেট ডিউ যারা আছে তাদের ডিউয়ের জন্য, যারা ভার্সিটি পরীক্ষা দিবে তাদের জন্য, প্রি মেডিকেল এসএসসি 26 ব্যাচের জন্য এখানে আছে, ক্লাসগুলো আছে এখানে। তো তোমরা হচ্ছে কি লিখে সার্চ দিবা, জয়কলি academy.com। ঠিক আছে, jয়কলি.academy.com। তো এই jয়কলি.academy.com সার্চ দিলে আমাদের এই ওয়েব পেজটা পেয়ে যাবে। এখানে তোমরা সব কিছু করতে পারবা। অ্যান্ড তোমরা এতদিন যদি কেউ ক্লাসগুলো মিস করে থাকো এখানে পেয়ে যাবে আর কি। আর তেমন এখানে নাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি আমরা। কোনটি হচ্ছে দৃশ্যমান বর্ণালী? আচ্ছা, আমরা যখন তোমাদের বইয়ে যে দৃশ্যমান বর্ণালীর একটা মানে বর্ণালীর এক ধরনের পাবা, যে হচ্ছে কি লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, এরকম অনেক সিরিজ আছে। তার মধ্যে একটা শুধু হচ্ছে দলছুট। ঠিক আছে, দলছুট একজন, সে হচ্ছে কি এই বামারটা হচ্ছে দৃশ্যমান, এই যে দৃশ্যমান আলোর যে একটা রেঞ্জ, তার মধ্যে এটাকে আমরা দেখতে পারি। তো এই জন্য হচ্ছে বলছে কোনটি দৃশ্যমান বর্ণালী, সেটা হচ্ছে বামার সিরিজ। ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো কি লাইম্যান সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ, হামফ্রেড সিরিজ, এগুলো হচ্ছে ইনফ্রারেডে হচ্ছে আমরা এগুলো দেখতে পাই, এই বাকিগুলো। ঠিক আছে, মনে রাখবা এটা। ওকে, নেক্সট আসি আমরা 22 নম্বর কোশ্চেনে। দেখো কি বলছে,
কারেন্সি নোটে সিকিউরিটি উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক ব্যবহার হয়? কারেন্সি নোট আমরা যখন জাল টাকা শনাক্তকরণের জন্য করি, তাহলে কি ব্যবহার করে ওখানে? মনে রাখবা ওখানে একটা বিশেষ ধরনের লাইট দেওয়া হয়, সেটা হচ্ছে ইউভি, আল্ট্রাভায়োলেট লাইট যদি দাও, সেখানে এমন একটা দৃশ্যমান আলোর যে রেঞ্জের মধ্যে কিছু আলো বর্ণালী বিকিরণ করে, যেই বিকিরণগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা সঠিক যে আসল যে টাকা, জাল টাকা নয়। ঠিক আছে, এখন এই যে দৃশ্যমান আলো যে তারা বিকিরণ করতেছে ইউভি দেওয়ার ফলে দেখতে পাচ্ছি, এটা আসলে কোন পদার্থটা দেওয়ার জন্য এটা হচ্ছে এরকম আলো বিচ্ছুরণ করতেছে? সেটা হচ্ছে ফসফর। কি মনে রাখবা যে যে যখন কোনো একটা টাকার সিকিউরিটি করা হয়, দেন হচ্ছে ইনফ্রারেড ওখানে ইউভির দেওয়া হয়, ইউভি দেওয়ার ফলে এই ফসফরটা ওখানে ঝিলমিলিয়ে ওঠে আর কি। তাহলে আমরা বুঝতে পারি অনেক। আচ্ছা, নেক্সট আসি আমরা। কি বলছে, কোন প্রযুক্তিটি জাল নোট শনাক্তকরণে ব্যবহার করা হয়? আচ্ছা, একটু আগে আমি কিন্তু এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি, এটা আর কিছু ধরনের, এটা হচ্ছে ইউভিরে। ইউভিরেতে আসলে কি হয়, ওই টাকার মধ্যে কিছু জলছাপ থাকে, হ্যাঁ, যে সেই জলছাপগুলো কি দেওয়া হয়, এই ফসফর নামক হচ্ছে পদার্থটা, সেই ফসফর নামক পদার্থটা দেওয়ার ফলে ওখানে থাকে, আর লাইট দিলে ওটা জ্বলে ওঠে আর কি। ঠিক আছে, ইউভিরে দিতে হয় আর কি। নেক্সট কোশ্চেনে আসি আমরা। স্নায়বিক রোগ আরোগ্য করার অধিক ক্ষমতা রয়েছে কোন রশ্মিটির? এখন এখানে একটা জিনিস আছে যে আমাদের আগে জানতে হবে ফিজিওথেরাপিতে কোন রশ্মিটা ব্যবহার করা হয়। মনে রাখবা ফিজিওথেরাপিতে এখানে সবগুলো অবশ্যই দেওয়াই আছে, ইনফ্রারেড, মনে রাখবে ইনফ্রারেড ব্যবহার করা হয়। এখন কোনটা তোমার কোনটা আবার রোগ আরোগ্য করার ক্ষমতা আছে? কোনটার রোগ আরোগ্য করার ক্ষমতা আছে তোমার? যেটা কাছে থেকে দেওয়া হয়। মনে করো কোনো ইনফ্রারেডটা তোমার কাছে থেকে বডিতে পুশ করা হলো, তাহলে কি হবে, সেই জায়গাটা একটু তুমি আরাম পাবা, হ্যাঁ, সেই জায়গাটায় আরাম পাবা। সেটা হচ্ছে নিয়ার আয়ার। হ্যাঁ, নিয়ার আয়ার ফলে কী হবে, ওটা একদম মাংসপেশির ভেতরে চলে যাবে, কাছাকাছি যেহেতু একদম ভেতরে চলে যাবে। কী হবে, এর ফলে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, রক্ত বৃদ্ধি পেলে কী হবে, আমাদের আরাম লাগবে। আবার কী হবে, সেখানে স্নায়বিক উদ্দীপনা, সেগুলো উদ্দীপিত হবে। সেগুলো আগে জ্বর অবস্থায় ছিল, মানে অনেক খসখস করতেছিল, চুলকাচ্ছিল, সেগুলো এখন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আছে মানে উদ্দীপিত করবে। মেন কথা হচ্ছে জিনিসটা জড়তা ভাব থেকে উদ্দীপিত করে দেবে। ব্লাড তোমার ব্যথা যদি করতো, সেই ব্যথাটাকে কমাই দিবে, এই আর কি, এইসব কাজ নিয়ার আয়ার। ওকে, কি বলছে, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে আইআর স্পেকট্রোমেট্রিতে কোনটি অঞ্চল ব্যবহার করা হয়? দেখো, জৈব যৌগের কার্যকরীমূলক, এটা তোমাদের মনে রাখতে হবে যে জৈব যৌগের অনেকগুলো রেঞ্জ দেওয়া আছে, প্রত্যেকটা যে আইআরের অনেকগুলো রেঞ্জ, কোন আইআরটা কী কাজে ব্যবহার করা হয় সেগুলো বইয়ে ঠিকমতো বলা আছে। তোমরা সেগুলো হচ্ছে ভালো মতো পড়বা। যে হচ্ছে দেখো যে এই যে জৈব যৌগের কার্যকরীমূলক, এটা শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, এটা কি তোমরা জানা আছে? এটা হচ্ছে তোমাদের মিডল আয়ার রেঞ্জ কত, এটা কি কেউ বলতে পারবা? মিডল আয়ারের রেঞ্জ যদি কেউ বলতে পারো আমাকে জানাও তো দেখি। তোমাদের আমি 25 নম্বরের অ্যান্সার তোমাদের কাছ থেকে জানতে যাচ্ছি। মনে রাখবা এটা 4000 থেকে 400 ন্যানোমিটার। ওকে, তো হচ্ছে ন্যানোমিটার, সরি, 4 থেকে 400 পার সেন্টিমিটার। এই রেঞ্জের মধ্যে কি হয়, যখন কার্যকরী মূলকগুলো এখানে পড়ে, তখন কি হয়, তাদের মধ্যে একটা শোষণ বর্ণালী তৈরি হয়। সেই শোষণ বর্ণালীগুলোর মাধ্যমে বোঝা যায় যে এখানে হ্যাঁ একটা কার্যকরী মূলক আছে, অমুক কার্যকরী। ঠিক আছে, তাহলে মিডল আয়ার। আমরা নেক্সটে আসি। দেখো, এখানে একটা চমৎকার ইনফরমেটিভ জিনিস আছে। এটা শুধু একটা কোশ্চেন পড়লে হবে না, এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়, সবগুলো আমাদের পড়া লাগবে। দেখো কি বলছে, চিকিৎসার ক্ষেত্রে লাইট থেরাপির জন্য কোন তরঙ্গের রশ্মি ব্যবহার করা হয়? লাইট থেরাপির জন্য আমরা আগে অ্যান্সার আছে, ঠিক আছে, অ্যান্সারে যাওয়ার আগে আমি আগে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের জানাই দিই, দেন হচ্ছে তোমরা অ্যান্সারে যাও। মনে রাখবা, দেখো এখানে 10 থেকে 30 ন্যানোমিটার আছে, কিছু 30 থেকে 200 আছে, 30 থেকে 200 আছে, 200 ন্যানোমিটার আছে কিছু, দেন হচ্ছে 230 থেকে তোমার 365 কিছু আছে, দেন হচ্ছে 370 থেকে 360, 370 থেকে 360 আছে, 280 থেকে 380 আছে, দেন হচ্ছে তোমার 300 থেকে 320 আছে। কোনটাতে কি হয় তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে বলা আছে, জিনিসগুলো তোমরা আলাদাভাবে চাইলে লিখে তোমাদের বইয়ের টেবিলে এটা রেখে দিতে পারো, যে হচ্ছে এটা আমরা রেখে দেবো। তো আমরা এখন দেখো, এটা 10 থেকে 30 ন্যানোমিটার কি গ্যাস্ট্রোএন্টারোলজি, এটা মেডিকেলে আর কি, এন্টোলজি অনেক ভাইটাল একটা সাবজেক্ট, এখানে ইনকাম ভালো আর কি গ্যাস্ট্রোএন্টারোলজিতে। দেন হচ্ছে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, ফটো ইলেকট্রন শুধু লিখে দেয়, তোমরা বুঝে যাবে, ফটো ইলেকট্রন। দেন হচ্ছে তোমার যদি 230 থেকে 365-তে এটা হচ্ছে আইডি শনাক্তকরণ, হ্যাঁ, আইডি শনাক্তকরণ। দেন আমরা যদি বলি, দেন হচ্ছে 370 থেকে 300, আচ্ছা এটা হচ্ছে 370 থেকে 270 থেকে 360, এটা 270 হবে, হ্যাঁ, 270 থেকে 360-এ এটা হচ্ছে 230 কি প্রোটিন বিশেষণে এর করবে, প্রোটিন
আর কি বিষয় ভেঙে দিতে আর হেল্প করবে আর কি বিভিন্ন জিনিস শনাক্তকরণে। তারপর কি কোষ কলার মেডিকেল ইমেজিং, হ্যাঁ এটা হচ্ছে কোষ কলার মেডিকেল ইমাজিন আর কি, মেডিকেল ইমাজিন। আচ্ছা তোমরা বুঝে নিবে, এটা সমস্যা নেই। দেন হচ্ছে 300 থেকে 320-এ কি হবে, চামড়ার লাইট থেরাপি, চামড়ার লাইট থেরাপি। ওকে, তো এই হচ্ছে আমাদের এগুলো পড়ে গেলাম। তো আমাদের চাইছে কি লাইট থেরাপির জন্য কোনটা ব্যবহার করা হয়, যে চামড়া লাইট থেরাপি কোনটা, 300 থেকে 320, আমাদের অ্যান্সার হচ্ছে 300 থেকে 320, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো বাকি যেগুলো থাকলে তোমরা সেগুলো লিখে নাও অথবা স্ক্রিনশট দেয়, এটা হচ্ছে তোমাদের পড়ার টেবিলে লিখে আর কি রেখে দিও, তাহলে উপকৃত হবা তোমরা। অনেক সময় এটা পড়ার জন্য ভুলে যাও, যে বারবার পরে কিছু জিনিস আছে যে পড়তে পড়তে বারবার ভুলে যায়, তো এটা সেই একটা রকম একটা জিনিস, তো তোমরা এটা এখানে নেক্সট আসি। দেখো কি বলছে, জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়। জাল পাসপোর্ট শনাক্তকরণে একটু আগে এই জিনিসটা এই ধরা বোধহয় 4বার পড়াইলাম নাকি, ঠিক আছে। তো জাল পাসপোর্টের জন্য আমাদের ইউভি রশ্মি ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখি তো এটা তো সোজা জিনিস, কে কে অ্যান্সার দিচ্ছ কিনা, তোমরা যদি পারো অ্যান্সার দাও, আমরা নেক্সট চলে যাই। ওকে 28-এ আসি, কি বলছে, চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়। ফিজিওথেরাপি একটু আগেই বললাম, চিকিৎসা ফিজিওথেরাপিতে নিয়ার আয়ার, মিডিল আয়ার, ফার আয়ার এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। আয়ার ব্যবহার করা হয়, ইনফ্রারেড রশ্মি। এগুলো খুব সহজ কোশ্চেন, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাও দেখি, ঠিক আছে। কোনো কোশ্চেন নাই কারো, ওকে আমি ক্লাসে ব্যাক করি, নেক্সটে আসি। দেখো কি বলছে, 50 ml সম্পৃক্ত বনে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি এর দ্রাব্যতা কত, লিটার প্রতি। এখন দেখো তোমাদের এইসব কোশ্চেনে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। তার মানে এখানে তোমার যেগুলো আছে দেখো গ্রাম পার মিলিলিটার, এটাকে কোনো রকমই যদি গ্রাম পার লিটার তোমরা বানাইতে পারো, হ্যাঁ গ্রাম পার লিটার যদি বানাইতে পারো তোমাদের অ্যান্সার হয়ে গেল। তো গ্রাম যেটা আছে ওই গ্রাম বাবা যে গ্রামের জায়গায় থাক, আর লিটারটা হচ্ছে 50 নিচে ছিল 50/1000, তাই না, তাহলে তো লিটার হয়ে গেল। তাহলে কি হলো সেটা 5/50 ইন্টু 1000, এটাই তোমাদের গ্রাম পার লিটার, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা হিসাব করলে কত হয়, দেখো 5 দিয়ে করলে 5×20 100, 100, তাহলে হচ্ছে 100 গ্রাম পার লিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা কিন্তু অপশন থেকে অ্যান্সার করতে পারলাম, মেডিকেলে কি একটা পরীক্ষার একটা সুবিধা যে তোমার 4টা অপশন, 4টার মধ্যে একটা অ্যান্সার, এটা খুঁজে বের করা লাগবে শুধু কোনো রকমের ট্রিক্স, মানে 50% অ্যান্সার তোমার করে দেওয়াই আছে, তুমি শুধু খুঁজে বের করো, ঠিক আছে। তো এইভাবে আমরা বের করতে পারি। নেক্সট কোশ্চেন আসি, কি বলছে, নিচের কোন সেটটিতে সমআয়ন প্রভাব বিদ্যমান। আচ্ছা সমআয়ন প্রভাব কাকে বলে, তোমরা কি কেউ কি জানো যে সমআয়ন, দেখি তো কেউ বলতে পারো কিনা যে সমআয়ন প্রভাব কাকে বলে। একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, হ্যাঁ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে একটা তড়িৎ বিশ্লেষ্য একটা দ্রবণ আছে, সেখানে দুইটা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, দ্রব্য দেওয়া হয়েছে, ঠিক আছে। এই দুইটা দ্রব্য যখন সেই তড়িৎ বিশ্লেষ্য ভাঙলো, দুইটা থেকে একটা সমান আয়ন, একই রকম আয়ন তৈরি হবে তোমার উৎপাদে, এই জিনিসটাকে বলা হয় সমআয়ন প্রভাব। মানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দুইটা দ্রব্য যদি থাকে, সেগুলো বিশ্লেষিত হয়ে একটা একই আয়ন দেওয়াটাকে বলা হচ্ছে সমআয়ন প্রভাব। তো সমআয়ন প্রভাব এখানে আমরা কোনটাতে দেখতে পাবো, তার আগে আমরা হচ্ছে বিক্রিয়াটা দেখি, দেন হচ্ছে তাহলে বুঝতে পারবো। হাইড্রোজেন সালফাইড এর সাথে যদি আমি পানি দিই তাহলে কি হবে জানো, একটা হাইড্রোজেন আয়ন এখানে উৎপন্ন হবে, দেন হচ্ছে হাইড্রোজেন সালফাইডের একটা দেখো এই অর্থ, তাহলে দেখো কি হাইড্রোজেন সালফাইড থেকে আমরা দুই জায়গায় হাইড্রোজেন পাচ্ছি, এটা কিন্তু একটা সমআয়ন প্রভাব, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, হাইড্রোজেন সালফাইড হবে, ঠিক আছে। তো একটা জিনিস পেয়ে গেছি মানে বাকিটাও হবে, ঠিক আছে। তো আমরা এটা এভাবে অ্যান্সার করবো। নেক্সট কোশ্চেনে আসি, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নিচের একটি দ্রব্য নিচের কোন শর্তানুযায়ী অধক্ষিপ্ত হবে, একটা দ্রব্য কখন অধক্ষিপ্ত হবে, এটা তোমাদের বইয়ে একটু সুন্দর করে এরকম করে বলা আছে, এই জিনিসগুলো বলা আছে। তো মনে রাখবা একটা দ্রব্য দ্রবীভূত হওয়ার একটা পূর্ব শর্ত আছে, সেই পূর্ব শর্তটা কি, যদি না তার আয়নিক যেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল কি, আয়নিক গুণফল থেকে হচ্ছে আয়নিক গুণফলটা বেশি হতে হবে, ঠিক আছে, দ্রাব্যতার গুণফল থেকে। তাহলে হচ্ছে কি কেআইপি, অবশ্যই কেআইপি গ্রেটার দেন কেএসপি হতে হবে, ঠিক আছে, গ্রেটার দেন কেএসপি। দেখো কেআইপি গ্রেটার দেন কেএসপি, আমি মনে রাখছিলাম কীভাবে, দেখো আইপি কি, যে ফোটাটা দেখতে অনেকটা অধক্ষেপের মতো মনে হয় না, তাহলে হচ্ছে আইপিটা যেখানে বড় হবে সেটাই হচ্ছে আমাদের সেই দ্রবণটায় অধক্ষিপ্ত হবে। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, কপার সালফেট লবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ধীরে ধীরে যোগ করলে কোন বর্ণের অধক্ষেপ পড়ে। কপার সালফেট একটা দেওয়া আছে, তোমরা এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই জানো, হ্যাঁ কপার মানেই তোমাদের চোখে মুখে একটা রঙে ফুটে ওঠার কথা, তো সেটা সবাই জানো। তো আমি সেটা যাচ্ছি না, আমি জাস্ট এই বিক্রিয়াটা দেখাতে যাচ্ছি, যে হচ্ছে তোমরা কেউ যদি পারো সেই বিক্রিয়াটা আমাকে লিখে দেখাও আর কি। দেখো কপার সালফেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া হয় তাহলে কি হবে, এখানে দেখো
কপারের সাথে এই দিয়ে চলে আসবে, অ্যামোনিয়ামের সাথে সালফেট চলে আসবে, ঠিক আছে। কপার হাইড্রোক্সাইড, আচ্ছা, প্লাস NH4 SO4, এখানে একটা 2 হবে, ঠিক আছে। এই বাটা অদক্ষেপ হবে। এখন কপারের আমরা কি জানি, কপারের রং নীল, তাহলে নীল অদক্ষেপ পড়বে এখানে, ঠিক আছে, নীল অদক্ষেপ পড়বে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আনসার হলো নীল। আমরা নেক্সট কোশ্চেনে আসি, দেখি কি বলছে। লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী? একটা লবণ, হ্যাঁ, এখন হচ্ছে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফলে কোনটা, এই জায়গায় একটা বিষয় আছে। দ্রাব্যতা গুণফলের একটা সংজ্ঞা আছে তোমাদের বইয়ে, সেই সংজ্ঞাটা যদি তোমরা ভালো মতো পড়ো তোমরা পেয়ে যাবা। দ্রাব্যতা গুণফল কি? একটা মনে করো একটা হচ্ছে স্বল্প আয়নিত যে হয় এরকম একটা লবণ, যদি একটা সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত করা হয় একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একটা কি স্বল্প আয়নিত হয় এরকম লবণ যদি একটা তার সম্পৃক্ত দ্রবণে যদি দ্রবীভূত করা হয়, তাহলে তার আয়নগুলোর যে ঘনমাত্রা হয় তার প্রকৃত ঘাতফলের গুণফলটাকে আয়নিক গুণফল বলা হয়। তাহলে কি হলো যে একটা সম্পৃক্ত দ্রবণে কোনো একটা স্বল্প দ্রবণীয় লবণ, স্বল্প দ্রবণীয় লবণ যদি দেওয়া হয়, তাহলে তার যে প্রকৃত ঘাতগুলোর, হ্যাঁ, প্রকৃত ঘাত সহ গুণফল, ঠিক আছে। আমি আর বেশি লিখতেছি না। তো এখানে দেখো তো সম্পৃক্ত দ্রবণ কথাটা আছে সংজ্ঞার মধ্যে, সম্পৃক্ত দ্রবণ, তাহলে সেটা কি হবে? স্যাচুরেটেড হবে। স্যাচুরেটেড হলেই দেন হচ্ছে আমাদের কোন দ্রাব্যতা গুণফলের জন্য কোনটা উপযোগী? স্যাচুরেটেড হলে সেটা উপযোগী, না হলে উপযোগী নয়, বাকিগুলো একটাও হবে না। ওকে, তোমরা যারা পারতেছো কমেন্টস করো। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো কি বলছে। X2 যদি দ্রাব্যতা হয় S হলে দ্রাব্যতা গুণফল কত হবে? দ্রাব্যতা গুণফলটা আমরা কিভাবে হিসাব করি? দ্রাব্যতা গুণফল আমরা একটা মনে করো এখানে AX2 দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে বের করি? এখানে এর জায়গায় আমরা S লিখবো, ইন্টু এই পুরোটা এইটা একটা যে আছে একে আমরা S ধরবো, আর এই যে 2 এর জন্য সামনে একটা 2 নেব, আবার ওই 2 এর জন্য আবার উপরে স্কোয়ার নেব। আমরা কাজটা করি এভাবে, কোনো একটা জিনিস এরকম করে বড়ভাবে বলা আছে, আর প্রথমটার জন্য S নিব, দেন হচ্ছে পরেরটার জন্য S নিব, এবং যদি পরে কিছু থাকে সেটা আমরা সামনে নিয়ে স্কোয়ার করে দেবো, বা হচ্ছে যদি কিউব থাকে, এখানে যদি 3 থাকতো তাহলে এখানে 3 নিয়ে এখানে কিউব করে দিতাম। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি না, এখানে কি করি দেখো, S থাকলো, এটা হচ্ছে তোমার 4S স্কোয়ার, তাহলে কি হলো 4S⁻³ S কিউব, ঠিক আছে। দেখো তো কি আছে, 4S কিউব অ্যান্সার আছে, এটাই আমাদের অ্যান্সার এখানকার, ঠিক আছে। এরপরে আমরা আরও একটা এরকম ম্যাথ পাবো, আমি দেখি তোমাদের দিয়ে দেবো, ওটা তোমরা পারো কিনা দেখবো। ওকে, নেক্সট আসি, দেখো তো কি বলছে। এই যে সিলভার ক্রোমাইড আর কি, দ্রব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত? সেম কাহিনী, কিন্তু তোমরা এটাকে S ধরবা, এটাকেও S ধরবা, এটা কিন্তু পুরোটাই একটা, হ্যাঁ, এটা S ধরবা। তাহলে করো তো দেখি তোমাদের কেউ করতে পারো কিনা, এটা সহজ তোমাদের একটু আগে তোমাদের। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 34 না, 34, ওকে, 34-এর B দিছে, ঠিক আছে। গত প্রশ্নে কী ছিল তোমার? 34-এর B, গুড। তাকিয়া নিথি জাপু, তুমি সঠিক অ্যান্সার দিছো। আমরা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার চাচ্ছি, তোমরা দিতে পারো, হ্যাঁ। তো এটা কী হবে দেখো, সিলভারের জন্য আমি 2S নিলাম, এরপর স্কোয়ার দিলাম, এখানে S নিলাম, তাহলে কি হলো? সেম, সেখানে সেম 4S3, এটা হচ্ছে সেম অ্যান্সার 4S3। ওকে, ওই আগেরটা এটা সেম আর কি পুরো, কারণ মানুষ ঘাবড়ায় যায় এটা দেখে, হাই এটা আবার কি, এখানে এর জন্য একটা S নেয়, ঠিক আছে, এর জন্য একটা 4S নিয়ে তার 4 করে, এগুলো করা যাবে না, এই হ্যান করা যাবে না, ঠিক আছে। ডাইরেক্ট এটা পুরোটাই যে একটা জিনিস, এটা তোমার মাথায় রাখতে হবে, এই জন্য বেশি প্র্যাকটিস দরকার। ওকে, আর নেক্সটে আসি। নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো। নেক্সটে যাওয়ার আগে তোমরা এই যে আমাদের বলি যে বারবার যে আমাদের বইগুলো থেকে এত% কমেন্ট আসে, এত% কমন আসে, আসলে কি কমন আসে কিনা? তোমরা যে একটু আগে joykuliacademy.com যে দেখালাম, সেখানে তোমরা ঢুকো, সেখানেই একটা নিচের দিকে দেখবে কিউআর কোড আছে, ওখানে স্ক্যান করলে তোমরা বুঝতে পারবে যে প্রতি বছর যে কোশ্চেনগুলো আসে সেগুলো আসলেই কি আমাদের বই থেকে কমন পড়ে কিনা, প্রমাণ সহ সেখানে দেওয়া আছে। তো তোমরা সেটা দেখতে পারো। তো এখানে আর কি বইগুলো দেওয়া আছে, সব 8টা বই। এরপরে কি হচ্ছে 26 সালে 96টা কোশ্চেন কমন আসছে, 24-25-এ 98টা, 23-24-এ 99, 22-23-এ 96, আর হচ্ছে 21-22-এ 97। এখন তোমরা একটা বই পড়তেছো, হ্যাঁ, বই পড়ার জন্য ওটা তো ফুলফিলভাবে পড়া লাগবে, তাই না? এখন 2-3 পৃষ্ঠা পড়লা, বা হচ্ছে একটু 1 পৃষ্ঠা পড়লা, একটা প্রশ্ন বলে হেই এই বই ভালো না, এটা ফেলে দিই, তাহলে তো হবে না। তোমরা বইটা পুরোপুরি কভার করো, পুরোপুরি পড়ো, দেন হচ্ছে তো কমন পাবা, ঠিক আছে, যে কোনো একটা বই। তো এখান থেকে আমরা এটা দেখালাম যে হচ্ছে জয়কুলি নির্ভুল ভালো মানের বই, এরকম বই আর কোনো প্রকাশিত হয়নি, এটা হচ্ছে শতভাগ কমন নিশ্চয়তা আর কি, ঠিক আছে।
নেক্সট আসি আমরা, শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? এইটা আমি হচ্ছে একবার এই গত একটা ক্লাসে ছিলাম, সেই ক্লাসে আমি এটা পুরোপুরি বলে দিছিলাম। হ্যাঁ, তো আমি এখন সেই জিনিসটা আরেকবার বলবো। দেখো দেখো এখানে আমি শিক্ষা পরীক্ষায় কোন মৌল কী কী দিচ্ছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অ্যান্ড হচ্ছে বেরিয়াম। হ্যাঁ, তো হচ্ছে লিথিয়াম হচ্ছে, এটা যদি বলে শিক্ষা পরীক্ষায়, এটা শিক্ষা পরীক্ষায় বর্ণ, এটা কোবাল্ট ব্লু গ্লাসে, কোবাল্টে। ঠিক আছে, তো হচ্ছে দেখো শিক্ষা পরীক্ষায় এখানে কি কি বর্ণ দিচ্ছে এরা, লিথিয়াম দিচ্ছে গাঢ় লাল, তারপর হচ্ছে সোডিয়াম দিচ্ছে সোনালী হলুদ, দেন হচ্ছে পটাশিয়াম দিচ্ছে হালকা বেগুনি, দেন হচ্ছে রুবিডিয়াম দিচ্ছে বেগুনি, দেন হচ্ছে বেরিয়াম দিচ্ছে কাঁচা আপেলের মতো সবুজ শুধু লিখলাম, কাঁচা আপেলের মতো সবুজ আর কি। তো এগুলা এখন কোবাল্ট ব্লু গ্লাসে এগুলা কীরকম দেখা যায়, কোবাল্ট ব্লু গ্লাসে এটা কোনো দেখাই যায় না, এটাও বর্ণহীন হয়ে যায়। আচ্ছা, দেন হচ্ছে হালকা বেগুনি যেটা ছিল ওটা হচ্ছে কি হয়ে যাবে, গোলাপি লাল হয়ে যাবে, এই হচ্ছে গোলাপি লাল হয়ে গেল। দেন হচ্ছে বেগুনি যেটা ছিল সেটাও কিছুই থাকবে না, বর্ণহীন। সবুজ যেটা ছিল এটা হয়ে যাবে নীলাভ সবুজ আর কি। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে এই কিছু এর আগে একটা ছক দিলাম, এটা এবার ছক, এই দুটো ছক তোমরা আলাদাভাবে লিখে বই টেবিলের সামনে রেখে দাও আর কি, এটা তাহলে পরে পড়তে সুবিধা হবে। তাহলে আমরা কি দেখলাম, কোন আলো সম্পূর্ণ শোষণ করে নেয়। দেখো শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে নেয়। আচ্ছা তাহলে বলো তো কোন আলো শোষণ করে নেবে, দেখো তো সোনালী হলুদ একদম সম্পূর্ণ শোষণ করে নিছে না, এটা পুরো একটা বর্ণহীন আর কি, আমি এটা লিখি নাই কিন্তু তোমরা দেখবা বইয়ে এখানে ডাইরেক্ট বর্ণহীন বলা আছে, তার মানে হচ্ছে সোনালী হলুদ। ঠিক আছে, সোনালী হলুদটা বর্ণহীন করে দেবে। নেক্সটে আসি, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ ধারণ করে? একটু আগে আমি কি দেখলাম, শিক্ষা পরীক্ষায় কে বেগুনি বর্ণ ধারণ করে, বেগুনি বর্ণ কি ধারণ করছে, বেগুনি, আচ্ছা শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ ধারণ করছে রুবিডিয়াম। আচ্ছা এই জিনিসটায় একটু কারেকশন করে নাও। আচ্ছা, পটাশিয়ামে হালকা এইটা আমাদের নিতে হবে। তোমরা শোনো, আমি একটা তোমাদের কথা বলি, এই জায়গায় কিন্তু তোমরা দেখো এখানে একটা বেগুনি আমি বলছি, এখানে আবার বলছি হালকা বেগুনি, ভাই কোনটা অ্যান্সার নিব? মনে রাখবা পরীক্ষায় একটা মাঝে মাঝে কোশ্চেন আসবে, দুইটা অ্যান্সার পাবা, কিন্তু এখন তোমরা 100% শিওর থাকবা এখনকার মেডিকেল পরীক্ষায় কোনো কোশ্চেনে ডাবল অ্যান্সার থাকে না বা ব্ল্যাঙ্কও থাকে না, আগে ছিল এখন আর হয় না। তাহলে এই জায়গায় আমি কি করব, এই জায়গায় তোমার দুই জায়গায় বেগুনি, তাহলে যেটা সব থেকে বেশি অ্যান্সার নেওয়ার মতো সেটা নিতে হবে। যেমন তোমার বায়োলজিতে তোমরা দেখবা কিছু কোশ্চেনের অ্যান্সার ছকে একটা, আবার ব্যাখ্যায় যে আরেকটা, তাহলে আমি কোনটা নেব, সকেটটা নেব নাকি ব্যাখ্যাটা নেব? অবশ্যই তোমার সকেটটা নিতে হবে, যেটা বেশি হাইলাইটেড, যেটা পরীক্ষকের চোখে মানে একদম তাকানোতে পড়বে, সেটাই অ্যান্সার নিতে হবে। তুমি যদি এখন বলো যে ভাই এটা আমি এখন রুবিডিয়াম নেব, তাহলে হবে না, কারণ রুবিডিয়ামটা মোস্ট ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পটাশিয়াম মৌলটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে এইটা যেহেতু বেগুনি আমাদের পটাশিয়ামটাই নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেন কোনটা নিতে হবে, পটাশিয়াম নিতে হবে। আর এখানে তো রুবিডিয়াম নাই, যদি রুবিডিয়াম থাকতো তারপরেও আমাদের পটাশিয়াম নিতে হইতো। ঠিক আছে, এটা তো আমাদের মাথায় আজকে দিয়ে দিলাম যে কোনো কোশ্চেনে ডাবল অ্যান্সার করে আসবে না, ব্ল্যাঙ্ক রেখে আসবে না, এগুলো এখন থাকে না, যারা বলে এগুলো ভুয়া বলে। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেনে আসি, কি বলছে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? এই জিনিসটা কিন্তু একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে, তোমাদের যদি কেউ জানি থাকো তাহলে জানো, সে অনেক মেরিটোরিয়াস আমি বলবো। হ্যাঁ, আমি এই জিনিসটার একটা লিখে দিচ্ছি আর কি। দেখো পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, প্রথমে সোডিয়াম ক্লোরাইড দিলাম, এরপরে পটাশিয়াম পাইরোমনেট দিলাম K2S2SB2O7। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা দেই তাহলে কি হবে, Na2H2SB2 7 হবে, এখানে একটা অদক্ষেপ পড়বে, প্লাস হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই জিনিসটা কিন্তু অদক্ষেপ হিসেবে পড়বে, সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট। ঠিক আছে, পটাশিয়াম পাইরোমেট থেকে সোডিয়াম, তো তাহলে আমরা এটা কোন আয়ন শনাক্ত করতে পারি, এখান থেকে সোডিয়াম আয়ন শনাক্ত করতে পারি। মনে রাখবা পটাশিয়ামের সাথে এই সোডিয়ামের না অনেক ভালো একটা সম্পর্ক আছে, যেখানে পটাশিয়াম দেখবা যে ওখানে সোডিয়াম যদি অ্যান্সার করো এটা 90% ক্ষেত্রে মিলে যায়। ঠিক আছে, তো অত কিছু চিন্তা করার দরকার নেই, আমরা ডাইরেক্ট সোডিয়াম পাইরোমেটে একটা সাদা পদক্ষেপ এখানে পড়বে, এটা আমরা লিখে রাখলাম। ওকে, এটা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আসি, তো কি বলছে দেখো, নেসলারস রিয়াজেন্ট দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? আচ্ছা, নেসলার রিয়াজেন্টটা কি, আমরা সামনে একটা কোশ্চেন পাবো, এখানেই আছে, আমরা এটা পরে পড়বো। হ্যাঁ, তো কোন ক্যাটায়ন শনাক্ত করা যায় এটা আমরা এখন একটা বিক্রিয়ার মাধ্যমে দেখবো। নেসলার দেখো NH4
অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সম আয়ন পরিমাণ দেই তাহলে একটা বিক্রিয়া হবে এখানে। সেই বিক্রিয়াটা কী কী উৎপন্ন হবে? একটা লবণ উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড হবে, দেন হচ্ছে পানি হবে, আর হচ্ছে NH3 হবে। ঠিক আছে, এখন এই যে পাইলাম আমরা আচ্ছা ধরো এই যে NH3টা পাইলাম, আচ্ছা NH3টা পাইলাম, এই NH3টা এখন এখানে বসবে। ঠিক আছে, কারণ কি আমরা এরপরে আরেকটা জিনিস যুক্ত করব, সেটা হচ্ছে K2HgI4। হ্যাঁ, এই জিনিসটা পটাশিয়াম টেট্রা আয়রো মার্কিউরেট আর কি। এই জিনিসটা যদি যুক্ত করি তাহলে কি হবে? NH2Hg2I3। ঠিক আছে, এই জিনিসটা তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের লালচে বাদামি দেখাবে। হ্যাঁ, লালচে বাদামি দেখাবে। এটা কিন্তু সলিড জিনিস। হ্যাঁ, এটা অধক্ষেপ্ত হয়ে গেছে। তো এই লালচে বাদামি অধক্ষেপটা দেখার জন্যই হচ্ছে, তাহলে আমরা দেখো কি এখান থেকে আমরা কোনটা বললাম? NH4। তার মানে হচ্ছে আমরা NH4 আয়নটা এখান থেকে শনাক্ত করতে পারি। ঠিক আছে, অ্যামোনিয়াম আয়নটা মনে রাখবা, নেসলার দ্রবণ যেখানে আসবে সেখানে হচ্ছে অ্যামোনিয়াম। আমি মনে রাখতে কী হয়েছে, এমন সুন্দর নেকলেস আমি আর দেখি নাই। তো কি এমন সুন্দর মানে কি অ্যামোনিয়াম দিয়ে হচ্ছে তোমার নেসলার দ্রবণের কথা যেখানে আসবে, রিয়েজেন্ট কথা, সেখানে অ্যামোনিয়াম শনাক্তকরণের কথাটা মারি দিবা, দেখবো অ্যান্সার হয়ে গেছে। তো হচ্ছে আমরা নেক্সট দেখি কি বলছে, জিঙ্ক শনাক্ত নিশ্চিতকরণে বিকারকের নাম কি? হ্যাঁ, জিঙ্ক এখন মনে করো একটু আগে যেটা পড়লাম সেই জায়গাটার কথা কিন্তু এখানে বলছে। এখানে দেখো পটাশিয়াম ফেরিসায়ানেট, ফেরোসায়ানেট, পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ঠিক আছে, এগুলো তোমাদের অনেকগুলো রিয়াজেন্টের কথা বলা আছে। এক একটা রিয়াজেন্ট এক একটা মৌলকে আর কি শনাক্তকরণে সহায়তা করে। তো আমি এগুলো এখন একটা একটু লিখে দেবো। দেখো পটাশিয়াম ফেরোসায়ানেট, যেটা পটাশিয়াম ফেরোসায়ানেট এ কাকে শনাক্তকরণে হেল্প করে? দেখো জিঙ্ক 2+, ফেরাস Fe2+, ফেরিক Fe3+, দেন হচ্ছে তোমার কপার 2+। হ্যাঁ, এর কাজ হচ্ছে এদেরকে শনাক্তকরণে সহায়তা করা। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। হ্যাঁ, এর কাজ কি? এর কাজ হচ্ছে তোমার সোডিয়ামকে শনাক্ত করা। হ্যাঁ, সোডিয়ামকে শনাক্ত করা। দেন হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানেটগুলো এখন পটাশিয়াম ফেরিসায়ানেট কি? এটা হচ্ছে ফেরিক অ্যান্ড ফেরাসকে Fe3+, Fe2+। ওকে, বাকি এটা হচ্ছে 2+। ঠিক আছে, এই দুটোকে শনাক্তকরণ, তাহলে হচ্ছে এদের কাজই এগুলা। তো আমরা বললাম যে জিঙ্ক নিশ্চিতকরণে কোন বিকারকটা হেল্প করে? তাহলে দেখো জিঙ্ক এখানে আছে, পটাশিয়াম ফেরোসায়ানেট হবে অ্যান্সার। ঠিক আছে, এগুলা এই তিনটা জিনিস শুধু মনে রাখো, বাস, এইটা আর কোনো লাগবে না এখানে। নেক্সটে আসি আমরা, দেখো কি বলছে, কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানেট দ্রবণ ব্যবহৃত হয়? পটাশিয়াম ফেরোসায়ানেট, দেখো আমি বলি পটাশিয়াম ফেরোসায়ানেট বিনা পড়ছি, তাহলে হচ্ছে জিঙ্ক, ফেরাস, ফেরিক আর কপার। জিঙ্ক, ফেরাস, ফেরিক, কপার। দেখো এখানে কোনটা আছে? জিঙ্ক, ফেরাস, ফেরিক আর কপারের মধ্যে কোনটা আছে? কপার আছে। তাহলে আমাদের দেখছো ওইটার কোশ্চেন কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তার মানে ওই কয়েকটা পড়লেই হচ্ছে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এখানে কপার পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেছি। তো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। এটা কিন্তু দেখো এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, আবার হচ্ছে সিলেট বোর্ডেও আসছে, দুইবার আসে জাহাঙ্গীরনগর। তাহলে এটা খুব কত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা মেডিকেলে চলে আসতে পারে, আবার হচ্ছে এইচএসসিতে আবার দিয়ে দিতে পারে। তোমাদের সবার জন্য, যারা ভার্সিটি এক্সাম দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আবার হচ্ছে যারা মেডিকেল এক্সাম দেবো তাদের জন্য তো অবশ্যই। ওকে 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 দেখি আমাদের কোনো কোশ্চেন তোমার করছো কিনা, সেই কোশ্চেনগুলো আমি চেক করে আমি আবার ক্লাসে ব্যাক করব। দেখি তোমাদের। হ্যাঁ, ওকে 39-এর বি ছিল। হ্যাঁ, 39-এর বি ছিল, গুড। তাকিয়া নিথি আপু হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছিল, 39-এর বি। আমরা এখন নেক্সট কোশ্চেন দেখি কোনটা বলছে, কোন দ্রবণটি যোগ করলে ফেরাস সালফেট দ্রবণটির সবুজ অধক্ষেপ পড়ে? এটা একটা বিক্রিয়ার মধ্যে, যারা এই জিনিসটা পারো হ্যাঁ তারা অ্যান্সার করো, কারণ হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা এই জিনিসগুলো ভালো মতো রিয়াকশন করে অ্যান্সার করতে পারো, অনেকে মনে করে যে বাইরে মেডিকেলে ঢুকতেছো মুখস্থগুলো হয়ে যাবে, এই কিছু কিছু জিনিস রিয়াকশন তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এটা দুইটা উপকৃত আছে। একটা হচ্ছে তুমি যদি হচ্ছে মেডিকেলে চান্স পাচ্ছ তো ভালো, তাহলে হচ্ছে তুমি টিউশন করাইতে পারবা, টিউশন স্টুডেন্টের কাছে এগুলো ভাব নিতে পারো, হ্যাঁ আমি এগুলো তো পারি, এগুলো হচ্ছে ঘষস করে লিখতেছি, তোমার সেটা করে। আর যদি ভার্সিটিতে এক্সাম দিতে যাও সেখানে হচ্ছে কি তোমার এই জিনিসগুলো খুব হেল্প করবে, যে এই পরীক্ষার বা এইরকম। দেখো এটা কোথায় আসছে, এটা কিন্তু হচ্ছে দেখো জাহাঙ্গীরনগরে আসছে। তো ভার্সিটি এক্সামে এই কোশ্চেনগুলোই আসে, তো হচ্ছে সেখানে পরীক্ষা তুমি ভালো করতে পারো। ওকে, তো এই জিনিসটা হচ্ছে যারা পারো তারা বলো। দেখো আমি এখানে লিখে দিই, হ্যাঁ, ফেরাস সালফেট SO4 প্লাস NH4OS। হ্যাঁ, তো আমরা দেখো ফেরাস সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছি, দেন কি হবে? FeOH2, হ্যাঁ, ফেরাস হাইড্রোক্সাইড, দেন হচ্ছে প্লাস, আচ্ছা এই যে FeOH2 আর হচ্ছে এখানে NH4 2SO4। ওকে, তাহলে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তো আমাদের এই জায়গায় কিন্তু হচ্ছে আমাদের এই জায়গায় এর সবুজ অধক্ষেপ পাবো আমরা, হ্যাঁ, সবুজ অধক্ষেপ পাবো।
ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি সবুজ পদক্ষেপ আমরা কখন এই দ্রবণটার সাথে কি যুক্ত করলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এই যে সি নাম্বার অ্যান্সার। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার পেয়ে গেছি, 42-এর হচ্ছে সি। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে আসি, দেখি কি বলছে। নেসলা দ্রবণে কোনটি থাকে না? খেয়াল করো, নেসলা দ্রবণে কোনটি থাকে না। একটু আগে আমি বললাম না যে নেসলা দ্রবণ সম্পর্কে আমি সামনে বলবো, এখন বলতেছি। দেখো, নেসলা দ্রবণে কোনটি থাকে না সেটা হচ্ছে তোমরা এটার জন্য আগে জানতে হবে যে নেসলা দ্রবণটা কি, দেন হচ্ছে তোমরা অ্যান্সারটা করবা। পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই দুটো থাকবেই। এই দুটার সাথে কিছু পরিমাণ যদি আমরা তোমার এটা আচ্ছা এটা প্লাস, ওকে ঠিক আছে, K2HgI4, ঠিক আছে, Ag(I4), এই দুইটা দ্রবণ যদি একসাথে যুক্ত করে দেই, দেন হচ্ছে তাহলে কি হচ্ছে, এই দুইটা দিয়ে দেই, তাহলে NH3 প্লাস যে হচ্ছে আয়নটা আছে, এই আয়নটা শনাক্তকরণে অনেক হেল্প হয়। তাহলে হচ্ছে কি দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড সমপরিমাণ নেব, এর সাথে যদি আমরা পটাশিয়াম ট্রাইআয়োডো মার্কিউরেট এটা যদি যুক্ত করি, তাহলে হচ্ছে আমাদের তৈরি হবে নেসলা দ্রবণ। আর এই নেসলা দ্রবণটা অ্যামোনিয়ামের সাথে খুব ভালোভাবে সম্পর্কিত, আমি একটু আগেই বলছিলাম। তাহলে হচ্ছে আমরা এখানে কি বলবো, যে নেসলা দ্রবণ কোনটা থাকে না, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, তারপর হচ্ছে কি থাকে, অ্যামোনিয়া থাকে, তারপর হচ্ছে K2HgI4 থাকে, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড টাইপ কিছু এখানে থাকে না, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড করে কিছু থাকে না। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি, এখানকার অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে আমরা এই ইয়া থেকেই পেয়ে গেলাম আর কি, নেসলা দ্রবণের তৈরি যে একটা প্রক্রিয়া সেখান থেকে পেয়ে গেলাম এটা। আমার নেক্সট কোশ্চেনে আসি, দেখো কি বলছে, নিচের কোন ধাতুর আয়ন শনাক্তকরণে K2H2SbSO7 প্রয়োজন? হ্যাঁ, তাহলে হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি আর কি, এটা কোন ইয়ার ক্ষেত্রে, আমি একটু আগে বলছি পটাশিয়াম যেখানে থাকবে ওখানে সোডিয়াম দেখবা, ঠিক আছে, এখানে পটাশিয়াম দেখছো, তার মানে এখানে সোডিয়াম শনাক্তকরণটা ব্যবহার করা হয়। একটু আগে কিন্তু এর বিক্রিয়াটাও আমি দেখাইছি, ওকে, তো হচ্ছে এটা আর বলতেছি না বেশি কিছু। নেক্সটে আসি আমরা, কোনটি শনাক্তকরণে পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট যৌগ সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ ব্যবহৃত হয়? ঠিক আছে, দেখো পটাশিয়াম, এখন তোমরা আবার এখানে ওই আগের মতো মানে যে পটাশিয়াম পাইছি, সোডিয়াম কিন্তু এখানে নাই, ওকে, তাহলে হচ্ছে আমরা ওইটা দেখবো না। আমাদের এই কোশ্চেনের অ্যান্সার যদি পারো তো আমাকে জানাও, হ্যাঁ। তাহলে হচ্ছে আমরা পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড, একটু আগে আমি দেখছিলাম এটাতে আমরা অ্যামোনিয়াম আয়ন হচ্ছে এর মাধ্যমে আর কি সহায়তা করি আর কি, ওকে। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার, আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সার পাচ্ছি না, তো আমি সামনে আগে যাই, এটা অ্যামোনিয়াম আয়ন, ওকে, 46-এ চলে যাই। কি বলছে, কোন দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা বলা আছে 12, 25, 32, কোন পদ্ধতি এই তিনটা পদার্থকে পৃথক করা যাবে? ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, একটা দ্রবণের মতো আর কি, দ্রবণে তিনটা জিনিস দেওয়া আছে, তিনটার তোমার কি বলা আছে, তিনটার দ্রাব্যতা ভিন্ন। হ্যাঁ, একটা দ্রাবকে তিনটা হচ্ছে দ্রব্য দেওয়া আছে, তিনটা দ্রাব্যতা ভিন্ন। এখন এই দ্রাব্যতা যে ভিন্ন, এদের ভিন্নতাকে তুমি এখন কিভাবে আলাদা করবা? এদের ভিন্নতাকে এমন একটা নির্দিষ্ট তাপমাত্রায় এদের হচ্ছে ছাঁকে আলাদা করতে হবে, যাতে হচ্ছে কি হয়, মানে তিনটা জিনিস এদের দ্রাব্যতা ভিন্ন এবং এদের একটা নির্দিষ্ট তাপমাত্রা আলাদা করলে এদেরকে ক্লাসন পদ্ধতি থেকে ক্লাসিত করে মানে আলাদা করলাম। তো এই জিনিসটাকে বলছে আংশিক ক্লাসন, ঠিক আছে, আংশিক ক্লাসন বলা হচ্ছে। তো জিনিসটা কি, আচ্ছা তো দেখি তোমাদের কেউ কোনো কোশ্চেন করছো কিনা। আচ্ছা আচ্ছা, এটা গেল আংশিক ক্লাসনে, আমরা এটা আলাদা করব। দেন হচ্ছে কি, অ্যামিনো অ্যাসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি সব থেকে ভালো? অ্যামিনো অ্যাসিড কার্বোহাইড্রেট মিশ্রণকে তোমরা এই যে তোমাদের বইয়ের এই গুণগত রসায়নে একদম শেষের দিকে কিছু জিনিস পাবা, যেগুলো হচ্ছে বলা আছে যে কাগজ ক্রোমাটোগ্রাফি, স্তম্ভ ক্রোমাটোগ্রাফি, এই ক্রোমাটোগ্রাফি এগুলোর শুধুমাত্র উদাহরণটা কে কোনটা কাজ করতে, শুধু এগুলা পড়বা, ঠিক আছে, এগুলো পড়লেই হবে। তো আমি সেখানে কিছু জিনিস তোমাদের লিখে দিই, হ্যাঁ, 47 নম্বরে যে পেপার ক্রোমাটোগ্রাফি আছে, সেখানে সুগার, অ্যামাইনো অ্যাসিড, দেন হচ্ছে লিপিড, দেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দেন হচ্ছে নিউক্লিওটাইড হরমোন, স্টেরয়েড, সেলুলোজ,
এই জিনিসগুলো হচ্ছে তোমার পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা আলাদা করতে পারি। হ্যাঁ, এর প্রভৃতি পৃথকীকরণ আলাদা করা যায়। তাহলে এখানে আমরা দেখো কি বলছে, অ্যামিনো অ্যাসিড বলছে, কার্বোহাইড্রেট বলছে, দেখো সুগার আছে, অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে আমরা এটা পেপার ক্রোমাটোগ্রাফিতে, কাগজ ক্রোমাটোগ্রাফিতে আলাদা করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে অধ্যায় শেষে তোমাদের বলা আছে, সেই জিনিসটা হচ্ছে ভালো মতো পড়বা। এটা কিন্তু মানে কম বলে এটাকে অবহেলা করবা না। ঠিক আছে, এটা এগুলো থেকে কোশ্চেন আসে কিন্তু। আচ্ছা দেখি তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমার কোশ্চেনগুলো করো আমাকে, দেখি কেউ কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের। ওকে, 45-এর এ বলছিল। ওকে, 45 এ ছিল, হ্যাঁ 45 এ ছিল। আপু ঠিকই অ্যান্সার দিচ্ছে, এক আপু ভালো অ্যান্সার দিচ্ছে, তাকিয়ে নিতি। হ্যাঁ, তোমার থ্যাঙ্কস। ওকে, আমরা আর কোনো কোশ্চেন পাচ্ছি না, আমরা নেক্সটে চলে যাই। কে বলছে দেখো, দুটি ভিন্ন তরলে কোনো দ্রব্যের দ্রাব্যতার মাত্রা ভিন্ন হলে ওই দ্রব্যকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কীরূপে পৃথক করা যায়। হ্যাঁ, দুইটা তরল, হ্যাঁ দুইটা তরলে হচ্ছে তোমার দ্রব্যের দ্রাব্যতা হচ্ছে মাত্রা ভিন্ন, দ্রাব্যতার মাত্রা ভিন্ন। ঠিক আছে, এখন ওই দ্রব্যকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে, মানে দ্রাব্যতা যার কম সেখান থেকে বেশি দ্রাব্যতাটা আমরা আলাদা করব। তাহলে কীভাবে আমরা আলাদা করব, এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু হচ্ছে তোমাদের জানা লাগবে, এটা একটা ডেফিনেশন টাইম, মুখস্থের টাইম মতো আর কি। আচ্ছা, এখন তোমাদের এটা কোশ্চেন হতে পারে, একটু আগে আমরা আংশিক ক্লাসন বললাম না, ওটার সাথে কিন্তু একটা একীভূত, কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা দ্রাব্যতার মাত্রা। দ্রাব্যতার মাত্রা যদি ভিন্ন হয়, মনে করো জৈব যৌগ, হ্যাঁ একটা দ্রাব্যতার মাত্রা এরকম, একটা দ্রাব্যতার মাত্রা এরকম, এই দুটাকে যদি আমরা ওই দ্রবণ থেকে আলাদা করতে চাই, ঠিক আছে এরকম দ্রাব্যতার মাত্রা ভিন্ন, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, দ্রাবক নিষ্কাশন পদ্ধতি করতে হবে। আমরা যদি ওই জায়গায় চলে যাই, এটা কয় নাম্বার ছিল কোশ্চেনটা, আংশিক ক্লাসন, এই দেখো দ্রাব্যতা ভিন্ন, এই জিনিসটা হচ্ছে কি, ওই তিনটা জিনিসই, তিনটা দ্রব্য আছে, ওই তিনটা দ্রব্যকেই আমরা আলাদা করতেছি, কিন্তু ওখানে আমরা কী করতেছি, দ্রাবক থেকে আলাদা করতেছি। এখানে আমরা দেখো দ্রাবক থেকে আলাদা করি, দ্রাব্যতার মাধ্যমে ওই দ্রব্যকে দ্রাব্যতা বিশিষ্ট, হ্যাঁ যে হচ্ছে তরল থেকে কীরূপে আলাদা করা যাচ্ছে, তার মানে ওই দ্রবণ যে জিনিসটা ওই দ্রাবক জিনিসটা থেকে আলাদা করা হচ্ছে, তাহলে আমাদের দ্রাবক নিষ্কাশন কথাটা আসবে। আর ওখানে যেটা ছিল দ্রব্যগুলাই নিজেদের থেকে পৃথক করার পদ্ধতি। ঠিক আছে, এটা একটু আলাদা আছে, এটা মাইন্ডেড। ওকে, নেক্সটে আসি। একটি তরল মিশ্রণে দুইটি যৌগ রয়েছে যাদের স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার এত এন এত। ঠিক আছে, তাহলে কি পরিতে আলাদা করা যাবে, দেখো তো এখানে কি বলছে, বাষ্পপাতন, আংশিক পাতন, শাকন, কণাকণ্ডগ্রাফি। তোমাদের বইয়ে একটা হচ্ছে ডেফিনেশন আছে, সেটা কি, যে আংশিক পাতন আমরা কখন বলবো আর পাতন কখন করব, যদি দুইটা পদার্থের মধ্যে তোমার এই যে স্ফুটনাঙ্ক 40-এর তোমার বেশি হয়, হ্যাঁ 40-এর থেকে বেশি হয়, তাহলে আমরা পাতন পদ্ধতিতে ওটা আমরা আলাদা করব। আর যদি এর স্ফুটনাঙ্ক 40-এর থেকে কম হয়, 40 ডিগ্রি থেকে কম হয়, তাহলে আমরা কি করব, আংশিক পাতন করব। আংশিক পাতন করব। আচ্ছা দেখো তো এটা কি 40-এর থেকে বেশি নাকি কম, এদের ডিফারেন্স অবশ্যই কম, তাহলে কি করব, আংশিক পাতন পদ্ধতি থেকে আমরা আলাদা করে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা সহজেই আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বিশুদ্ধ খাদ্য লবণের ক্লাসনে নিম্নের কোনটি ব্যবহৃত হয়। বিশুদ্ধ খাদ্য লবণের ক্লাসন, এটা হচ্ছে ডিরেক্ট আমাদের বইয়ে ক্লাসন যে ছকটা আছে সেখানে ডিরেক্ট বলা আছে, সেটা হচ্ছে তোমার HCl। হ্যাঁ, HCl যদি আমরা ব্যবহার করি তাহলে এটা আমরা সহজে আলাদা করে ফেলতে পারবো। ঠিক আছে, বিশুদ্ধ খাদ্য লবণকে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমার বলো, আমরা কিন্তু ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। আর ওকে 45, ঠিক আছে, দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। না, তোমাদের কোনো কোশ্চেন পাচ্ছি না, তো আমি এখানে তোমাদের শুধু ছোট করে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখো এই যে তোমাদের বইটা আমরা বলতেছি যে বইটা থেকে কোন কী কী আছে এই বইয়ে, প্রথমে একটা চ্যাপ্টার আউটলুক ম্যাপে আমরা দেখতেছি কী কী জিনিস, কি প্রত্যেকটা টাইপের বেসিক ইনফরমেশন, যেমন অ্যাট এ গ্লান্স কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত ধরনের কোশ্চেন আছে, ডেন্টাল ভর্তিকে প্রশ্ন আছে, মেডিকেল ডেন্টালের ভর্তি পরীক্ষার উপযোগী কিছু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, এইচএসসি পরীক্ষার্থীর কোশ্চেন এমসিকিউ আছে, এজন্য আমি বারবার বলছি যে এইচএসসি পরীক্ষার্থীর জন্য এটা ইম্পর্টেন্ট। আর এনসিটিভি অনুমোদিত পাঠ্য বই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে। এরপরে এই জিনিসগুলো থেকে আবার পরমাণু মডেল কী কী টপিক্সে ভাগ করা হয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 করে এই পুরো অধ্যায়টার, হ্যাঁ যে পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, বর্ণালিমিতি, ইউভিআই এর দ্রাব্যতা গুণফল, আয়ন শনাক্তকরণ, এই সব জিনিস আর গাণিতিক সূত্রাবলী এগুলো পরে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ওটা গেল। এরপরে কি বলা আছে, বিগত সালে প্রশ্ন বিশ্লেষণে আলোকে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক দেওয়া আছে। দেখো আমি আগে বারবার এক কথা বলি যে হচ্ছে কোন জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমার জানা লাগবে। এটা 90% গুরুত্বপূর্ণ, এটা 80%, এটা 70%, এটা 50%। পরীক্ষার আগের রাতে তুমি কি পড়বা, এই 90% জিনিসগুলো পড়বা, তার আগের সপ্তাহে কি পড়বা 80%, তার আগের কয়েকদিনে 70%, এবং বাকিগুলো হচ্ছে তার আগে। কিন্তু পরীক্ষার আগের রাতে তোমাকে শুধু এগুলাই পড়ে যেতে হবে, তো এখান থেকে তুমি সেটা বুঝতে পারতেছো। তারপরে কি বলছে দেখো, এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ ছন্দের ব্যবহার। তোমরা অনেক সময় বলো যে ভাই এই জিনিসটা পরীক্ষার আগের রাত্রে ডিস্টার্ব করবে, যে ভাই এই জিনিসটা ছন্দ দেন। আরে ভাই পরীক্ষার আগের রাতে ছন্দ তুমি নিবা, তুমি আগে থেকে বইয়ে এগুলো লিখে রাখো। এই যে এখানে বলা আছে প্রত্যেকটা জিনিসের ছন্দ
এখানে বলা আছে, দেন হচ্ছে শর্ট টেকনিক এসব। ওকে, তো এই বইয়ে এরপরে হচ্ছে তোমার এসএস তোমাদের কিছু প্র্যাকটিস করার জন্য ওই বলা আছে, তারপর হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো তোমরা বইয়ে পেয়ে যাবা। তোমরা joykuliacademy.com সেখানে ঢুকলে তোমার ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবো। ওকে, তো আজকে ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমাদের এই ইন্টারাকশনে আমার খুব ভালো লাগলো ক্লাসটা নিয়ে। অনেকে কমেন্ট করছো, অনেকে করো নাই। যারা একদম শেষ পর্যন্ত আমার সাথে ছিল তাদের জন্য আমার মন থেকে ধন্যবাদ, তাদের জন্য দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো। তো ক্লাসটা আমি এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে।